দেখো নীল, আমি মানছি আমার বাবা যেটা করেছে একদম ঠিক করেনি। তার উচিত হয়নি তোমাকে বিয়েটা করতে বাধ্য করার জন্য। আসলে বিষয়টা তোমার জন্য যতটা ওয়েট, ঠিক ততটাই আমার জন্য অ্যাকওয়ার্ড। এখন এসব বলে আর কি হবে বলুন? যেটা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে। এখন আমি আপনি চাইলেও তো এটা পরিবর্তন করতে পারবো না, তাই না? দেখো, আমরা দুজনেই পরিস্থিতির শিকার। আমি ভাবতেও পারিনি বাবা তখন এইভাবে তোমার বাবার কাছে তোমার আমার বিয়ের কথাটা বলবে, এবং আঙ্কেল সেটা মেনে নেবেন। কারণ আঙ্কেল খুব ভালোভাবেই জানে আমি তোমার সিনিয়র এবং তোমার ভার্সিটির টিচার। এটা তোমার আমার দুজনেরই ভীষণ অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে যদি এটা সকলে জানে। আসলে আমরা দুজনে অনেক ফলস সিচুয়েশনের মধ্যে পড়ে যাব। এটা আমার পেশার সাথেও কোনোভাবেই মানানসই না। তাহলে এখন আমাদের কি করা উচিত? না মানে আপনি কি মনে করেন এখন আমাদের কি করা উচিত? দেখো নীল, বিষয়টা হচ্ছে এমন পরিস্থিতির জন্য তুমিও প্রস্তুত ছিলে না, আমিও প্রস্তুত ছিলাম না। যেহেতু যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আমরা চাইলেও আর সেটা আটকাতে পারবো না। তবে আমাদের উচিত কিছুদিন এই সম্পর্কটা বয়ে নিয়ে বেড়ানো। এরপরে সঠিক সময় পেলে আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো যে তোমার আমার সম্পর্কটা সমাজ কি চোখে দেখবে। এটা ঠিক না, আমাদের বয়সের অনেকটা পার্থক্য রয়েছে। আমার মনে হয় যতদিন না পর্যন্ত পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে ততদিন মেনে নিতে হবে, কিছু করার নেই। তার মানে আপনি এই সম্পর্কটা বই নিয়ে বেড়াতে চান? আমার তাতে কোনো সমস্যা নেই। দেখো, এখন হৃদয় আমেরিকা আছে তার পিএইচডির জন্য। তাকে আমি চাইলেও আশেপাশে পাবো না। সে যতদিন না ফিরে আসছে ততদিন আমি কোনোভাবেই বাবাকে আঘাত দিতে পারবো না। তাই আমাদের উচিত যতদিন না পর্যন্ত হৃদয় আসতেছে অন্তত ততদিন পর্যন্ত এই সম্পর্কটা সকলের সামনে বয়ে বেড়ানো। তবে হ্যাঁ, আমরা আমাদের পরিবারের সামনে স্বামী স্ত্রী হলেও বাইরে কেউ কাউকে চিনি না। ভার্সিটিতে যেমন আমরা টিচার আর স্টুডেন্ট ছিলাম, ঠিক তেমনি সম্পর্ক বজায় রাখতে হবে। এতে তোমার আমার দুজনেরই রেপুটেশন ঠিক থাকবে। আপনি হৃদয় স্যার না আসা পর্যন্ত আমাকে ব্যবহার করতে চাচ্ছেন? হঠাৎ নীলের এমন কথা শুনে আখি ভীষণ রেগে যায় এবং তারপরেও সে তার রাগটা প্রকাশ না করে কন্ট্রোল করার চেষ্টা করে। এরপর সে নীলকে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করে। দেখো, আমি প্রথম থেকেই তোমাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছি আমাদের সম্পর্কটা ঠিক নয়। তোমার আমার বয়সের পার্থক্য অনেক বেশি, আর তাছাড়া আমি হৃদয়কে ভালোবাসি আর হৃদয়ও আমাকে ভালোবাসে। এখন হুট করে বাবা যে এমন একটা ডিসিশন নিয়ে ফেলবে আমি কোনোভাবেই বুঝতে পারিনি। আর আমি তোমাকে ব্যবহার করব এমন কথা তুমি কিভাবে বলতে পারো? ভুলে যেও না আমি তোমার টিচার। আমাকে অন্তত মিনিমাম রেসপেক্টটুকু তোমার দেওয়া উচিত। এখন কি আর সেই সম্পর্কটা বজায় আছে ম্যাম? না, এই বন্ধ ঘরে আপনি আমার টিচার না, আমি আপনার স্টুডেন্ট। এখন এই চার দেওয়ালের মধ্যে আমরা তথাকথিত স্বামী স্ত্রী। কিছুক্ষণ আগে আপনার আর আমার আইনি ও ধর্মীয়ভাবে বিয়ে হয়েছে। এটা আপনি আমি না মানলেও হালাল এবং সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন। সেখানে বাইরের মানুষ যদি জানতে পারে তাহলে অসম্মানের কিছু হবে বলে আমি মনে করছি না। আখি নীলকে বুঝিয়ে রাজিও করায়। যতদিন না পর্যন্ত হৃদয় দেশে আসছে ততদিন পর্যন্ত তারা তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক লোক দেখানোর জন্য হলেও বজায় রাখবে। এই নিয়ে তাদের মধ্যে একটা গোপন চুক্তিও হয়। দুজনেই জানে এই সম্পর্কটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। সদ্য বিবাহিত আখি এবং নীলের মধ্যে অস্বস্তিকর নীরবতা ছেয়ে আছে। নীলের মুখ কঠিন, চোখে চাপা ক্ষোভ। অন্যদিকে আখি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কারণ এই বিয়ে তার জন্য ছিল অপ্রত্যাশিত ধাক্কা। বাইরে থেকে দরজায় মৃদু টোকা পড়ে। মা, তোরা কি ঘুমাচ্ছিস? আমি খাবার দিয়ে যাচ্ছি, খেয়ে নে বাপ। আখি তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে। মা হাসি মুখেই দাঁড়িয়ে আছেন, হাতে খাবারের ট্রে। মায়ের চোখে নতুন বরের প্রতি স্বাভাবিক কৌতূহল এবং স্নেহের মিশ্রণ। আয় বাবা নীল, খাটের উপর বস। সারাদিন না খেয়ে আছিস। জি আন্টি, ধন্যবাদ। আন্টি কেন বলছিস? এখন আমি তোর শাশুড়ি, মা বলবি। মা, তুই ওকে সব কিছু গুছিয়ে দে। আমি রান্নাঘরে গেলাম, কিছু লাগলে আমাকে ডাকবি। আচ্ছা মা। আখির মা চলে যাওয়ার পর ঘরটাতে আবারও সেই থমথমে নীরবতা নেমে এলো। খাবারের ট্রেটা মাঝখানে রাখা। আখি আলতো করে নীলকে দেখল। মুখ ধুয়ে এসো, খেতে হবে। আমার খিদে নেই। নীল, তোমার খিদে না থাকতে পারে, কিন্তু মা এখন গিয়ে সবাইকে বলবেন যে তুমি খাওনি। তুমি কি চাও প্রথম দিনেই তোমার কারণে বাবা মা চিন্তিত হোক? প্লিজ অন্তত সবকিছু স্বাভাবিক রাখো, যেমনটা আমরা কিছুক্ষণ আগে ঠিক করলাম। ঠিক আছে। নীল ওয়াশরুম থেকে
নীল ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। আখি ততক্ষণে প্লেটের খাবার বেড়ে গুছিয়ে রাখে। নীল ফিরে এসে দেখে আখি দুটো প্লেট সাজিয়ে রেখেছে। দুজনই পাশাপাশি বসলো, কিন্তু তাদের মাঝে দূরত্ব পর্বত সমান। আপনিও তো কিছু খাননি। হ্যাঁ, খাচ্ছি। প্রথম কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না, শুধু খাবারের চামচের শব্দ হলো। আখি বুঝতে পারলো এই পরিস্থিতিতে সে যদি কিছু না বলে তাহলে নীল হয়তো আরো বেশি কঠিন হয়ে উঠবে। তোমার কলেজ কেমন লাগছে এখন? মানে তোমার ফাইনাল ইয়ারের সাবজেক্টগুলো কেমন লাগছে? ভালো লাগছে, তবে এখন আমার পক্ষে পড়ালেখায় মন দেওয়া একটু কঠিন হবে। দেখো, পড়াশোনা বন্ধ করা চলবে না। এটা তোমার ভবিষ্যৎ। তুমি যাই করো না কেন, তোমার পড়াশোনার ক্ষতি হোক এটা আমি চাই না। তুমি আমার স্টুডেন্ট, আর এইটুকু দায়িত্ব আমার আছে। আপনি এখনো আপনার টিচার সত্তা থেকে বের হতে পারেননি ম্যাম। শোনো নীল, আমি তোমার কাছে ম্যাম নই, আমি তোমার। আমার কি? আপনার কথা আমি জানি, আমাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আপনি আমার সিনিয়র, আমার ভার্সিটির টিচার, আর আপনার প্রেমিক বিদেশে থাকেন, আর আমাকে শুধু একটা সাময়িক ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছেন, তাই না? আমি ওভাবে বলিনি, তুমি আমাকে ভুল বুঝছো। আমার মনে হয় না। আপনি যা বলেছেন আমি কেবল সেটারই সারমর্ম বলছি। দুজনের মধ্যকার উত্তেজনা আবারও বাড়তে শুরু করলো। তারা যেন বাধ্য হয়ে একই টেবিলে বসে থাকা দুই ভিন্ন গ্রহের মানুষ। ঠিক আছে, এখন এইসব নিয়ে কথা বলার দরকার নেই। আগে খাওয়া শেষ করো, পরে এই ব্যাপারে কথা হবে। আখি দ্রুত তার খাওয়া শেষ করে, যেন তাড়াতাড়ি এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে। খাওয়া শেষে আখি টেবিল পরিষ্কার করতেই ব্যস্ত হয়। নীল তখনও স্থির হয়ে বসে আছে। আন্টি, কি ভাববেন যদি আপনি মেঝেতে বসে কাজ করেন? মানে আপনি এখন এই বাড়ির নতুন বউ, আর আমি আপনার স্বামী। আপনার কাজ করা দেখে বাইরের কেউ যদি মনে করে আমি আপনাকে সাহায্য করছি না, তখন কি হবে? আপনার রেপুটেশন নষ্ট হতে পারে। আখি বুঝতে পারলো নীল এই লোক দেখানো সম্পর্কটাকে কতদূর নিয়ে যেতে চায়। আমাকে শেখাতে হবে না, আমি আমার কাজটা জানি। আপনি শুধু বাইরেই নয়, ঘরের ভেতরেও সকলের সামনে ম্যাম সেজে থাকতে চান, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আমি আপনাকে চিনি, আর এখন আমি আপনার স্বামী। রাতের খাবার শেষ হওয়ার পরও আখি আর নীলের মধ্যকার অদৃশ্য দেয়ালটা আরো মজবুত হয়। পরদিন সকালে আখি যখন বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে, তখনই তার ফোনটা বেজে ওঠে। হ্যাঁ বাবা, বলো। মা, নীলাকে নিয়ে চিন্তা করিস না। নীলের বাবা মা নিচে আছেন, এখন ওরা তোদের দুজনকে নিয়ে যাবে। তোরা তৈরি হয় না মা। এত তাড়াতাড়ি কেন বাবা? নীলকে তো পরে নিয়ে যাওয়া যেত, আর আমার শরীরটা ঠিক। শোন মা, এখন আর তোদের সম্পর্কটা আগের মতো নেই। ওরা তোকে এখন নিজেদের বাড়িতে নিয়ে যেতে চাইছে, এটাই তো স্বাভাবিক। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আর হ্যাঁ, নীলাকে ভালো করে বুঝিয়ে বলিস যেন সে তোকে আর কোনো কষ্ট না দেয়। তোকে আর নীলাকে এক হতে দেখে আমি এখন নিশ্চিন্তে মরতে পারি। বাবা, তুমি এসব কি বলছো? তোমার কিচ্ছু হবে না, আর নীলের সাথে আমার। রাখছি মা, তোরা তাড়াতাড়ি নিচে আয়। আখির মাথা ঘুরতে লাগলো। এত তাড়াতাড়ি সবকিছু কি ঘটে যাবে? সে ভাবতেই পারেনি। নীলকে নিয়ে যেতে এলে তাকে অবশ্যই শ্বশুরবাড়ি যেতে হবে। হৃদয় আসার আগে সেই পরিস্থিতি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু এখন আর উপায় নেই। আখি যখন ঘরে ঢুকে তখনই নীল তার ব্যাগ গোছাচ্ছিল। তোমার বাবা মা নিচে এসেছেন, আমাদের যেতে হবে। জানি, আমি তৈরি হচ্ছি, আপনিও হন। আখি কোনো কথা না বাড়িয়ে পোশাক পরিবর্তন করে তৈরি হয়। দুজন একসঙ্গে নিচে নামতে নীলের মা বাবা হাসি মুখে এগিয়ে আসে। নীলের মা বাবা এবং ছোট বোন আখিকে নিজেদের বউ হিসেবে বরণ করে নেন এবং তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। এই তো আমার বড় বউ, কাল রাতে তো আর তোকে নিয়ে যাওয়া হলো না, এখন আর এক মুহূর্ত দেরি নয়। বৌমা চলো, আমাদের বাড়ি এখন তোমার অপেক্ষায়। নীলের বাবা স্নেহপূর্ণ কথায় আখি কোনো প্রতিবাদ করতে পারল না। সে ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাবার অসুস্থতার কথা ভেবে মুখে হাসি ধরে রাখলো। একসময় বিদায়ের পালা এলো। আখিকে নিয়ে নিল তার গাড়িতে। আখিকে নীল তার গাড়িতে উঠায়। বাড়ি থেকে কিছুটা দূরে নিরিবিলি একটা জায়গায় নীল হঠাৎ গাড়ি থামায়। কি হলো? এখানে কেন থামালে? নীল স্টিয়ারিংয়ে হুইলে হাত রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়। এরপর সরাসরি আখির দিকে ঘুরে যায়। আপনি কি মনে করেন না যে আমাদের এই বিষয়ে কথা বলা উচিত? এখন তো আমরা বাইরের কারো সামনে নেই। কি নিয়ে কথা বলবো? তুমি তো জানোই আমি কি চাই। হৃদয় ফিরে না আসা পর্যন্ত। হৃদয়, হৃদয়, আমি জানি আপনি হৃদয়কে ভালোবাসেন, কিন্তু আমি
আমার জীবনের কি হবে? কেন আমাদের জীবনটা এভাবে ধ্বংস হতে দিলেন? নীল, তুমি এভাবে কথা বলছো কেন? আমার এই প্রশ্নটার উত্তর দিন। আপনি কেন চুপ করে বিয়েটা করলেন? আপনি জানেন আমি আপনার থেকে বয়সে ছোট। আপনি জানেন আপনি আমার কলেজের টিচার। আপনি তো এও জানেন যে আমি আপনাকে লুকিয়ে ক্রাশ করতাম। কিন্তু আপনি আমার সিনিয়র। আপনি একজন শিক্ষিকা। আপনি জানেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি হয়তো আমার বাবার মুখের উপর কথা বলার সাহস পাইনি, কারণ বাবার মুখে এমন একটা খুশির ঝলক আমি কোনো দিন দেখিনি। আর তাছাড়া আপনার বাবাও ছিলেন অসুস্থ। আমি নয় ভয়ে চুপ ছিলাম, কিন্তু আপনি তো বলতে পারতেন। আপনি তো বলতে পারতেন যে হৃদয়কে ভালোবাসেন। আপনি কেন বললেন না? কেন আমাদের জীবনটা এভাবে ধ্বংস হতে দিলেন? কেন আমাকে নিয়ে খেলছেন আপনি? আমি আমি ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলেন? কাকে? আমাকে নাকি বাবাকে নাকি হৃদয়কে হারানোর ভয়? আপনি শুধু নিজের কথা ভাবলেন। একবারও ভাবলেন না যে আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ, সব কিছুর সাথে আপনি খেলা করছেন। আপনি শুধু আপনার বাবার অসুস্থতার দোহাই দিলেন। কিন্তু আপনি কি জানেন না যে আপনার এই নীরবতা আমাদের দুজনের জীবনকে কোথায় নিয়ে যাবে? নীল গাড়ির দরজায় জোরে একটা আঘাত করে। হতাশা আর রাগ তার চোখ দিয়ে বেরিয়ে আসছিল। আখি বুঝতে পারলো সে একটা বড় ভুল করে ফেলেছে, যে ভুলের দাম এখন দুজনকেই দিতে হবে। গাড়ির ভেতর চরম উত্তেজনা আর ক্ষোভ প্রকাশের পর নীল আর আখি আর কোনো কথা বলেনি। নীরবতা ভেঙেছিল কেবল নীলের বাড়িতে প্রবেশ করার পর। আপনার অভিনয় শুরু করার সময় হয়েছে। আখি কোনো উত্তর দিল না, শুধু নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলো। এই তোরা এসে গেছিস, আয় আয় বৌমা। নীলের মা হাসি মুখে আখিকে অভ্যর্থনা জানালেন এবং বাড়ির ভেতরের মূল দরজায় বরণ করার প্রস্তুতিও শুরু করে। নীলের বাবার চোখেও তৃপ্তির হাসি। এই তো আমার লক্ষ্মী বৌমা। যাও নীল, ওকে ধরে নিয়ে যাও। এখন থেকে এইটাই তোমার সংসার। নীল স্বাভাবিকভাবেই আখির হাতটা ধরে, কিন্তু আখি অনুভব করলো তার হাতের মুঠ শক্ত এবং ঠান্ডা। এই স্পর্শে ভালোবাসা নেই, আছে কেবল অধিকার প্রতিষ্ঠা করার এক শীতল বার্তা। বরণ শেষে দুজনকে তাদের শোবার ঘরে পাঠানো হয়। ঘরটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো, চারদিকে হাসনা হেনার মিষ্টি গন্ধ। নীল দরজা বন্ধ করে দেয়। ঘরে এখন কেবল তারা দুজন। বাইরের জগতে সমস্ত হাসি, আনন্দ আর স্বাভাবিকতা যেন এই দরজার ওপারেই থেমে গেছে। আপনি এখন কি করতে চান? আমি আর কিছু করতে চাই না। আমরা শুধু স্বাভাবিক থাকবো, বাইরের মানুষের সামনে যেমন হওয়ার কথা। আর ভেতরে ভেতরে কি আপনি সেই চুক্তিতে স্থির থাকতে পারবেন, যে চুক্তিটা আপনার প্রেমিককে ফিরে পাওয়ার জন্য করা হয়েছিল? আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি সেই প্রতিজ্ঞায় স্থির থাকবো। তুমিও কথা দিয়েছিলে। আখের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নীল ঠিকই বলেছে, এই বাড়িতে তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হবে। তাহলে তুমি কি করতে চাও? কি করা উচিত সেটা আপনি বলুন। আমি আপনাকে জোর করতে চাই না, কিন্তু আমাদের এই সম্পর্ককে বাইরে টিকিয়ে রাখতে হলে ভেতরেও কিছুটা স্বাভাবিকতা দেখাতে হবে। আপনি এক পাশে শুতে পারেন, আমি অন্য পাশে, কিন্তু আমরা একই বিছানায় শোবো। এটাই এই বাড়ির লোকেদের প্রত্যাশা। ঠিক আছে। আখি দ্রুত পোশাক পরিবর্তন করে বিছানার এক কোণে গিয়ে বসে। সে যতটা সম্ভব নীলের কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। নীলও পোশাক পরিবর্তন করে অন্য পাশে এসে বসে। দুজনেই নীরব। মা, বৌমা, তোরা ঘুমালি নাকি? আমার লক্ষ্মী বৌমাটার জন্য দুধ নিয়ে এসেছি, খেয়ে নে। আখি তাড়াতাড়ি উঠে দরজা খুলে। আয় মা, দুধটা খেয়ে নে। আর নীল, আমার বৌমাকে খেয়াল রাখিস বাবা। মা আজ সারাদিন তোর বাবার জন্য অনেক টেনশনে ছিল। জি মা, আপনি চিন্তা করবেন না। নীল এবং আখি একে অপরের দিকে তাকায়। এটা ছিল তাদের প্রথম পারিবারিক অভিনয়। আখি কাঁপতে কাঁপতেই দুধের গ্লাস নেয়। খুব খুশি হয়েছি রে তোদের একসঙ্গে দেখে। অনেক আশীর্বাদ করি তোদের। এখন তোরা ঘুমা, আমি যাই। নীলের মা চলে যাওয়ার পর আখি দরজার খিল দেয়। দুজনেই জানে এই অভিনয় প্রতিদিন করতে হবে। দুধটা আমার ভালো লাগে না, তুমি খেয়ে নাও। আমারও ভালো লাগে না, ফেলে দিন। কিন্তু কাল থেকে কিছু বলার আগেই অন্তত একটা চুমুক দেবেন। এটা লোক দেখানো বাড়ি, ভুলে যাবেন না। দুধের গ্লাস রেখে আখি বিছানায় ফিরে গেল। নীল আলো নিভিয়ে দেয়। অন্ধকার ঘরে দুজনেই মুখোমুখি শুয়ে। তাদের মাঝে শুধু কয়েক ইঞ্চির দূরত্ব। নীল, আমি তোমাকে আঘাত করতে চাইনি। আমি শুধু আমার নাম ধরে ডাকবেন না। ভার্সিটিতে আপনি যেমন টিচার ছিলেন, এখানেও তেমনি।
বাইরে কেবল আমার স্ত্রী। আর এখন এই ঘরে শুধু দুটো মানুষ যারা একে অপরের জীবন নষ্ট করেছে। ঘুমানোর চেষ্টা করুন, কাল সকালে উঠতে হবে। আখি চুপ করে চোখ বন্ধ করে। সে হৃদয়কে ভালোবাসে, কিন্তু আজ রাতে তার পাশে শুয়ে থাকা মানুষটার প্রতি এক তীব্র অপরাধবোধ তাকে গ্রাস করছে। সে জানে এই লোক দেখানো সম্পর্ক আগামী দিনগুলোতে আরো কঠিন হবে। সারা দুজনের কারো চোখেই গভীর ঘুম ছিল না। একটা বিছানায় থেকেও তাদের মধ্যে ছিল যোজন যোজন দূরত্ব। সামান্যতম স্পর্শ এড়াতে চেয়েছিল আখি। ভোরের আলো ঘরে প্রবেশ করতে আখি উঠে বসে। আপনার ঘুম হয়নি বুঝি? না, আর ঘুমাবো না। মা বা অন্য কেউ ওঠার আগে আমার তৈরি হতে হবে। আপনার কিসের এত তাড়া? আজ তো কলেজ নেই, শুক্রবার। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। আখি নিজেকে বড্ড অসহায় অনুভব করলো। এই নতুন বাড়িতে তাকে সর্বদা সতর্ক থাকতে হচ্ছে। আপনার কলেজ যাওয়ার তাড়া ছিল তাই না? তুমি কি ব্যঙ্গ করছো? আমার অধিকার আছে। যাই হোক, আজ কলেজের ছুটি, কিন্তু আমাকে বাবার ব্যবসায় সাহায্য করতে যেতে হবে। আপনি আপাতত বাড়িতে থাকুন, মায়ের সাথে কথা বলুন। আখি পোশাক বদলে প্রস্তুত হয়ে ঘর থেকে বের হলো। নীলের মা হাসি মুখে রান্নাঘরে কাজ করছিলেন। এই তো আমার লক্ষ্মী বৌমা উঠে গেছে। আয় মা, আমাকে একটু সাহায্য কর। নীল তো কখনো সকালে ওঠে না, আজ তোর সঙ্গে কথা বলার জন্য একটু আগেই উঠেছে। নীলের মায়ের স্নেহপূর্ণ কথায় আখির মনটা নরম হয়। সে রান্নাঘরের কাজে হাত লাগায়। পুরো পরিবার নাস্তা করার জন্য একসঙ্গে বসে। নীল স্বাভাবিকভাবে আখির পাশেই বসে। তার দিকে মাঝে মাঝে এমনভাবেই তাকাচ্ছিল যেন তাদের মধ্যে সবকিছুই স্বাভাবিক। আখি বুঝতে পারলো এটা তার অভিনয় দক্ষতার পরীক্ষা। এরপর এলো রবিবার, কলেজ যাওয়ার দিন। বৌমা, তুমি তৈরি হয়ে নাও। নীল তোমাকে গাড়িতে করে কলেজে নামিয়ে দিয়ে তারপর তার কাজে যাবে। আখির মুখ শুকিয়ে গেল। না মা, ওর এত কষ্ট করার দরকার নেই। আমি নিজেই চলে যেতে পারবো, এতে ওর দেরি হবে। না না, এ কি বলছো? এখন তোমরা স্বামী স্ত্রী, তোমার স্বামী তোমাকে কলেজে পৌঁছে দেবে, এতে কষ্টের কি আছে? তাছাড়া নীল তো ওই একই কলেজেরই ছাত্র, তোমরা একসাথে যাওয়াই ভালো। আখিরও আর কিছু বলার সাহস হলো না। কলেজ গেটে তাদের স্বামী স্ত্রী হিসেবে দেখা গেলে সর্বনাশ হবে। চিন্তা করবেন না মা, আমি ম্যামকে মানে আখিকে নামিয়ে দিব। নীল এবং আখি গাড়িতে উঠে। গাড়িতে আবারও নীরবতা। নীল, আমার একটা কথা শোনো। তুমি কলেজ গেটে আমাকে নামাবে না, তুমি আমাকে কলেজের একটু আগে নামিয়ে দেবে প্লিজ। কেন? আপনার কি ভয় হচ্ছে আপনার সম্মান নষ্ট হবে? শুধু সম্মান নয় নীল, কলেজে কোনো শিক্ষক যদি তার কোনো ছাত্রকে বিয়ে করে তখন সেটা কত আলোচনা হয় তুমি জানো না। এটা আমার পেশার জন্য ক্ষতিকর। আমাদের এই সম্পর্কটা কেউ জানবে না, এটাই তো চুক্তি ছিল। আপনি যে আমাকে আপনার টিচার হিসেবে সম্মান দিতে বলছিলেন সেটা এখন কোথায় গেল? এখন হঠাৎ করে আমার ছাত্র পরিচয়টা আপনার কাছে সমস্যা মনে হচ্ছে? তুমি পরিস্থিতিটা বোঝো প্লিজ। ঠিক আছে, আমি আপনাকে কলেজের একটু আগে নামিয়ে দেব, কিন্তু মনে রাখবেন আজ থেকে কলেজে আমরা একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত। আমি আপনার ছাত্র, আপনি আমার টিচার। এর বাইরে অন্য কোনো সম্পর্ক যেন কেউ না জানে। আমি জানি, এটাই আমাদের চুক্তি। নীল গাড়ি চালিয়ে কলেজের একটু আগে আখিকে নামিয়ে দেয়। আখি নামার সময় ধন্যবাদ বলতেও পারলো না, শুধু মাথা নেড়ে দ্রুত কলেজের দিকে হাঁটলো। নীল গাড়ি নিয়ে কলেজে প্রবেশ করে। কলেজ গেটে পা রাখতে আখি আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে নিজেকে আবারও কলেজের সেই ব্যক্তিত্বময়ী শিক্ষক হিসেবেই গড়ে তুলল। কিন্তু ক্লাস শুরুর কিছুক্ষণ পর পরিস্থিতি বদলে গেল। নীলকে দেখে আখি আঁতকে উঠল। নীল ক্লাসে প্রবেশ করলো এবং পেছনের সারির একটা চেয়ারে বসলো। সে অন্য সাধারণ ছাত্রদের মতোই আচরণ করলো, কিন্তু আখির বুকের ভেতরটা কেঁপে উঠল। ক্লাসের শেষে নীল যখন ডেস্কের সামনে এসে দাঁড়ায় তখন আখির পুরো শরীর থরথর করে কাঁপছিল। ম্যাম, গত ক্লাসের একটা টপিক আমার কাছে একটু কঠিন লাগছে। ও ঠিক আছে, তোমার সমস্যাটা কি? সমস্যাটা টপিকে নয় ম্যাম, সমস্যাটা আমার বাড়িতে। আর আপনি যদি আমার সমস্যার সমাধান না করেন তাহলে কিন্তু আমাদের অভিনয়টা ভেঙে যাবে। কারণ যদি আমি ক্লাসে ফেল করি তাহলে আমার বাবা মা হয়তো অন্য কিছু ভাববেন। তাই আমার সাহায্য দরকার, বিশেষ করে রাতে। আখির চোখে আতঙ্ক। নীল তাকে পরিষ্কার বার্তা দিচ্ছে, কলেজে কেউ না জানলেও তাদের ব্যক্তিগত নাটকটা এখন ক্লাসের ভেতরেও চলতে থাকবে। ক্লাসরুমের ভেতরে চাপা উত্তাপ আখিকে গ্রাস করলো। নীলের শেষ বাক্যটা ছিল স্পষ্ট হুমকি। বাইরে শিক্ষক ছাত্রীর সম্পর্ক বজায় থাকলেও ঘরের ভেতরের সম্পর্ক দিয়ে নীল এখন আখিকে ব্ল্যাকমেল করছে।
তুমি কি বলতে চাইছো নীল? তোমার সমস্যার সমাধান বলতে তুমি কি বোঝাচ্ছ? আপনার বোঝার কথা ম্যাম, আমি যদি আমার একাডেমিক পারফরমেন্সে খারাপ করি তাহলে আমার বাবা মা চিন্তিত হবেন। তারা ভাববেন যে বিয়ের পর পড়ালেখায় মন দিতে পারছি না। তখন তারা হয়তো জানতে চাইবেন আমাদের দাম্পত্য জীবন কেমন চলছে। আমি চাই না তারা আমাদের চুক্তি সম্পর্কে জেনে যাক। কিন্তু আমি তোমার সমস্যার সমাধানে কিভাবে সাহায্য করতে পারি? তুমি কি প্রাইভেট টিউশন দাও? ক্লাসের পর কলেজের নোংরা লাইব্রেরিতে বসে নয় ম্যাম, বাড়িতে আমাদের ঘরে রাতে। আপনি আমার স্ত্রী, আমার পড়ালেখার দায়িত্ব অবশ্যই আপনার। তাছাড়া বাড়িতে অভিনয়টা আরও দৃঢ় হবে। আখির বুক ধড়ফড় করতে লাগলো। নীল চাইছে সে ইচ্ছাকৃতভাবেই তার সাথে ঘনিষ্ঠ হোক, অন্তত পড়ালেখার নাম করে। নীল, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার স্ত্রী নয়, আমি হৃদয়কে ভালোবাসি। আর আমি আপনাকে ভালোবাসি না, আমি জানি, কিন্তু আপনি আমাকে ব্যবহার করতে চেয়েছিলেন। এখন ব্যবহারটা আপনার উপর ফিরে এসেছে। আপনি যদি আমাকে পড়ালেখায় সাহায্য না করেন তাহলে আমার বাবা মার সন্দেহ হবে, আর যদি তারা সন্দেহ করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে। আপনি কি চান আপনার বাবা অসুস্থ অবস্থায় এই ধাক্কাটা পান? নীলের কথায় আখি চুপসে গেল। সে অসহায় বোধ করলো। বাবার অসুস্থতা এখন তার গলার ফাঁস। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু শুধু পড়াশোনার জন্য। এর বাইরে কোনো কিছু হবে না। সেটা আপনার হাতে নেই ম্যাম, সেটা আমার হাতে। তবে আপনার কথা অনুযায়ী আমরা শুরুটা পড়ালেখা দিয়েই করব। ধন্যবাদ। নীল স্বাভাবিকভাবে মাথা নেড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। অন্য ছাত্ররা তখন ঢুকতে শুরু করেছে। আখি নিজেকে সামলে নিয়ে ক্লাসের লেকচার শুরু করে, কিন্তু তার মন পড়ে রইল রাতে নীলের বাড়িতে। বিকেল হতে আখি তাড়াতাড়ি কলেজ থেকে ফিরে। তার শ্বশুর বাড়িতে সমস্ত কিছু এখন তার কাছে একটা পরীক্ষা। বৌমা, তোমার কলেজ থেকে ফিরতে দেরি হলো। নীল তো অনেক আগেই চলে এসেছে। এসো, হাত মুখ ধুয়ে নাও। রাতে খাবারের পর আখি যখন ঘরে ঢুকে তখন নীল আগেই তার টেবিল গুছিয়ে অপেক্ষা করছিল। আপনাকে এতক্ষণ লাগালেন কেন? চলুন শুরু করা যাক। রাত হয়েছে, কাল সকালে পড়তে হবে। কাল সকালে আমার বাবার সাথে কাজে যেতে হবে, আর মা হয়তো একটু পরে চা বা অন্য কিছু নিয়ে আসতে পারেন। তখন তিনি দেখলে খুশি হবেন যে তার ছেলে বউয়ের কাছ থেকে মনোযোগ দিয়ে পড়েছে। আখি আর কথা বাড়ালো না। সে টেবিলের উপর পাশেই বসে। প্রথম রাতের পড়ালেখা শুরু হয়। কোন বিষয়টা বুঝতে পারোনি? আমার ইকোনমিক্সের কিছু কঠিন টপিকস আছে। আপনি তো ইকোনমিক্স পড়ান, তাই না? হ্যাঁ। আখি মনোযোগ দিয়ে নীলকে জটিল টপিকসগুলো বোঝাতে শুরু করে। নীল আপাত দৃষ্টিতে মনোযোগী ছাত্রের মতোই দেখালো, কিন্তু তার চোখ মাঝে মাঝে আখির দিকে এমনভাবে সরে আসছিল যা আখিকে অস্বস্তিতে ফেলছিল। হঠাৎ আখির হাতের উপর নিজের হাত রাখে। ম্যাম, এই ফর্মুলাটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। আপনি একটু হাত দিয়ে দেখাবেন? আখি চমকে ওঠে। সে দ্রুত হাত সরিয়ে নেয়। তুমি হাত সরাও, আমি মুখে বলে দিচ্ছি। আপনি ভয় পাচ্ছেন? এখন তো কেউ দেখছে না ম্যাম। আমাদের অভিনয় এখন বন্ধ। এখানে আমি আপনার ছাত্র নই। আমি জানি, কিন্তু তুমি সীমা লঙ্ঘন করছো। আমাদের চুক্তি মনে রাখো। চুক্তি? চুক্তি তো আপনার প্রেমিককে রক্ষা করার জন্য করা হয়েছিল। আমার সম্মান নিয়ে আপনি খেলবেন আর আমি শুধু আপনার শর্ত মেনে চলবো? নীল এবার হাসে। তার হাসিটা ছিল শীতল এবং নির্মম। আচ্ছা ঠিক আছে, আজ আপনি পড়ান, কিন্তু মনে রাখবেন ম্যাম, আমার কাছে পুরো 1 বছর আছে, আর এই 1 বছর আপনার জীবনটা আমি খুব সহজে কাটতে দেব না। সেই রাতে আখি অনিচ্ছা সত্ত্বেও নীলকে দীর্ঘ সময় ধরে পড়ায়। সে জানতো এটা পড়ালেখা কেবল শুরু। নীল হয়তো এই অভিনয়কে আরো গভীর এবং ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যেতে চাইবে। রাতের পড়ালেখার সেশন আখিকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল। নীল এখন পড়ালেখার অজুহাতে তার ব্যক্তিগত সীমায় প্রবেশ করার সুযোগ খুঁজছে। পরদিন সকালেও এই চাপ অব্যাহত রইল। কলেজে যাওয়ার পথে গাড়িতে নীল স্বাভাবিক আচরণ করলেও তার চোখের দৃষ্টিতে ছিল গতরাতের হুমকি। দিনভর কলেজের ক্লাস এবং ছাত্রদের ভিড়ে আখি নিজেকে সামলে রাখলো। বিকেলে বাড়ি ফিরেও তার জন্য অপেক্ষা করছিল সে একই অভিনয়। রাতের খাবারের পর নীল আবারও বই নিয়ে বসে। চলুন ম্যাম, শুরু করা যাক। আজ আমরা ফিন্যান্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তারা যখন পড়া শুরু করে তখনই আখির ফোনটা টেবিলের এক কোণে ভাইব্রেট হয়। ফোনের স্ক্রিনে হৃদয়ের নাম দেখে আখির হৃদস্পন্দনটা বেড়ে গেল। সে জানে নীলের সামনে হৃদয়ের ফোন ধরাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু হৃদয়ের কল উপেক্ষা করার সাহসও তার নেই। নীল, একটু অপেক্ষা করো, এটা গুরুত্বপূর্ণ কল। ঠিক আছে, ধরুন, কিন্তু বেশি সময় নেবেন না, আমার পড়া বাকি আছে। আখি ফোনটা ধরে।
সে চেষ্টা করে তার কণ্ঠস্বর স্বাভাবিক রাখতে। নীল বই থেকে চোখ সরিয়ে স্থিরভাবে আখির দিকে তাকিয়ে রইল। হ্যালো হৃদয়, কেমন আছো? আমি ভালো আছি। আখি, তুমি কেমন আছো? তোমার বাবার শরীর এখন কেমন? বাবা এখন কিছুটা ভালো। তুমি এত রাতে ফোন করলে যে? না, আমি শুধু তোমার খোঁজ নিতে চেয়েছিলাম। আর শুনলাম তোমার বাবার শরীর খারাপ হওয়ায় তোমার বাড়িতে একজন আত্মীয় এসেছে। তোমরা নাকি একসঙ্গে আছো? আখি থমকে গেল। হৃদয় কি জানতে পেরেছে? সে সতর্কতার সাথেই জবাব দিল। হ্যাঁ, আসলে বাবার শরীর খারাপ তো, তাই একজন দুঃসম্পর্কের ভাই এসেছে আমার একটু দেখাশোনা করার জন্য। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। হঠাৎ টেবিলের উপর রাখা পেন্সিলটা হাতে তুলে নেয় এবং সেটা দিয়ে বইয়ের পাতা উল্টাতে শুরু করে। তার মুখ পাথরের মতো কঠিন, কিন্তু চোখ ছলছল করে ওঠে। ও, ভালো হয়েছে। আমি তোমাকে এবার কিভাবে একা ছেড়ে দিই? আমার তো আরও 2 মাস লাগবে পিএইচডি শেষ করতে। তুমি চিন্তা করো না। আর তোমার বাবার কাছে গিয়ে বলো আমি ফিরে এসেই তোমাদের দুজনকে দেখতে যাব। খুব সাবধানে থেকো। আখি দ্রুত কলটা কেটে দেয়। সে জানে এই সামান্য কথোপকথন নীলের মনে কি ঝড় তুলছে। সে নীলের দিকে তাকায়। নীলের চোখ তখন এক অব্যক্ত যন্ত্রণা। সে পেন্সিলটা সজোরে টেবিলে রাখে। সরি নীল, গুরুত্বপূর্ণ ছিল। এবার শুরু করা যাক। আমার মনে হয় আজ আর পড়া হবে না। কেন? তুমি তো নিজেই বলেছো তোমার পড়া বাকি আছে। না, আজ মেজাজ নেই। আপনি তো যাকে ভালোবাসেন তার সাথে কথা বলেই নিলেন। এখন আপনি খুশি তো? নীল, তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু এটা আমাদের চুক্তির অংশ নয়। চুক্তি? আপনি মনে করেন আমি আপনার চুক্তি ভুলে গেছি? আমি জানি আপনি হৃদয়কে ভালোবাসেন। আপনি আমাকে আগেই বলেছেন। আর সেই কথা মনে আছে বলেই আমি আপনার সামনে বসে চুপচাপ আপনার প্রেমিকের সাথে কথা বলা দেখলাম। আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি তো আপনার উপর কোনো জোর খাটাতে পারি না, কারণ আপনি ভালোবাসেন অন্য কাউকে। নীলের চোখ দুটো জোয়ালে ভরে ওঠে। সে নিজেকে সামলে নিয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আপনি ঘুমিয়ে পড়ুন, আজ আর পড়া হবে না। আখি অবাক হয়ে দেখে নীল ঘরের এক কোণে গেল এবং একটা তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে। তার প্রতিটি পদক্ষেপে ছিল তীব্র হতাশা। আখি বুঝতে পারল নীল সত্যিই কষ্ট পেয়েছে, আর সেই কষ্টের কারণ সে নিজেই। যদিও সে হৃদয়কে ভালোবাসে, কিন্তু নীলের প্রতি তার এক ধরনের অপরাধবোধ জন্ম নিল। কিছুক্ষণ পর নীল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার চোখ ভেজা কিন্তু মুখ শান্ত। সে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে এবং পিঠ দিয়ে আখির দিকে ফিরল। নীল, আমি দুঃখিত। আমি জানতাম না তুমি এত কষ্ট পাবে। নীলের কাছ থেকে কোনো উত্তর এলো না সেদিন। সেই রাতে তাদের মাঝে শারীরিক দূরত্বের চেয়েও বড় হয়ে উঠল মানসিক দূরত্ব। রাতে নীরব সংঘাতের পর সকালে দুজনের কেউই চোখে চোখ রাখেনি। কলেজের পথে গাড়িতেও ছিল গুমুট নীরবতা। আখি বুঝতে পারল হৃদয়কে নিয়ে কথোপকথন নীলের মানসিক আঘাত আরো বাড়িয়ে দিয়েছে। এই সম্পর্ক সামলাতে গিয়ে সে এখন নিজেই বিধ্বস্ত। কলেজ ক্যাম্পাসে পা রাখতে আখি দ্রুত নিজেকে সামলে নিল। তাকে আবারও সেই গম্ভীর ব্যক্তিত্বময় শিক্ষক হতে হবে। অন্যদিকে নীল অন্যমনস্কভাবেই তার ক্লাসের দিকে হাঁটে। ক্যাম্পাসের একটা নির্জন কোণে নীলের দীর্ঘদিনের বেস্ট ফ্রেন্ড জিসান অপেক্ষা করছিল। কি রে, তোকে না কালো ফোন করলাম, ধরলি না কেন? একদম অন্যমনস্ক থাকিস আজকাল। আরে কিছু না, কাজের চাপ বেড়েছে। বাবার কাজে একটু সাহায্য করছি তো, তাই টায়ার্ড থাকি। টায়ার্ড থাকিস না ছাই, তোর টায়ার্ডনেসের কারণ তো অন্য কেউ। আমি লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে তুই ম্যামের ক্লাসগুলোতে কেমন যেন আনমনা থাকিস, আর ম্যামও তোকে কেমন যেন এড়িয়ে চলেন। ম্যামের দিকে তাকানোর সময় তোর চোখে যে ভাবটা থাকে সেটা অন্যরকম। কি বলছিস এসব? ম্যাম আমার টিচার, আর উনি তোরও টিচার। বাজে কথা বলিস না। বাজে কথা নয় রে, আমি তোকে ছোটবেলা থেকে চিনি। তুই যে ম্যামের উপর ক্রাশ খেয়েছিলি সেটাও আমার জানা, কিন্তু এখন বিষয়টা অন্যরকম লাগছে। ম্যাম তোকে দেখলে অস্বাভাবিক ব্যবহার করেন। কাল ক্লাসেও দেখলাম ম্যাম তোকে এড়িয়ে গেলেন। তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? নাকি নাকি তুই ম্যামকে প্রপোজ করে দিয়েছিস? জিসানের সরাসরি প্রশ্নে নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সেই তোষতে লাগলো। তুই কি সব বলছিস? কিছু হয়নি। তুই বেশি চিন্তা করছিস, চল ক্লাসে যাই। জিসানের জোর করার ভঙ্গি এবং তার বন্ধুত্বের অধিকার দেখে নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হতাশার একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, একটা বিশাল ব্যাপার ঘটেছে। তুই ঠিকই ধরছিস, আমি আর আখি ম্যাম, মানে আখি ম্যামের সঙ্গে আমার একটা বড় ঝামেলা চলছে। ঝামেলা না ঠিক, এটা একটা জগা খিচুড়ি। কিসের জগা খিচুড়ি বলতো? তোদের মধ্যে কি চলছে? লুকিয়েছিস কেন এতদিন? তোকে বলতেই হতো, কিন্তু বলার সাহস পাচ্ছিলাম না। আসলে আমরা
বিবাহিত। নীলের কথা জিসান সম্পূর্ণ হতবাক হয়ে গেল। সে কিছুক্ষণ পলক ফেলল না। কি বললি তুই? ম্যামের সঙ্গে তোর বিয়ে হয়েছে? কখন? কিভাবে? মজা করছিস আমার সাথে? তোর মাথা ঠিক আছে? আমাদের কলেজের টিচার আর তুই স্টুডেন্ট, তোর থেকে বয়সে বড়, এটা কি করে সম্ভব? সম্ভব হয়েছে, সবটাই সম্ভব হয়েছে হুট করে, কয়েকদিনের মধ্যে। বাবার বন্ধু আর আখিদের পারিবারিক সম্পর্কের কারণে এটা হয়েছে। আমরা দুজনেই এই বিয়েটা চাইনি। চাইসনি? কিন্তু তুই তো ম্যামকে ভালোবাসতিস, ক্রাশ ছিল তোর, এখন বলছিস চাসনি। আর ম্যামের কি? ম্যাম তোকে ভালোবাসেন, তুই জানিস না? ম্যাম হৃদয়কে ভালোবাসে। হৃদয় বাইরে পিএইচডি করছে। ম্যাম বাবার অসুস্থতার জন্য ভয়ে কিছু বলতে পারেনি। আর আমার বাবা আবেগের বশে ম্যামকে আমার জন্য চেয়েছিলেন। আমি বাবার সামনে মুখ খুলতে পারিনি। এখন আমরা শুধু বাড়িতে স্বামী স্ত্রীর অভিনয় করি। কলেজে আমরা শুধু টিচার আর স্টুডেন্ট। আমার বিশ্বাস হচ্ছে না নীল, এটা কোনো সিনেমা চলছে না তো? তোরা দুজনে মিলে এত বড় একটা বিষয় আমাদের সবার থেকে লুকিয়ে রেখেছিস, কিন্তু তোরা কেন করলি এটা? তোরা তো দুজনেই শিক্ষিত, নিজেদের জীবন এভাবে নষ্ট করা কি দরকার ছিল? এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি জিসান। তুই ছাড়া আর কেউ জানে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকে বললাম। এখন তুই বল আমি কি করব। একদিকে ভালোবাসার মানুষ, যে আবার আমার স্ত্রী, অন্যদিকে জানি সে অন্য একজনকে ভালোবাসে। আর এই সব কিছু দেখতে হচ্ছে আমাকে প্রতিদিন। আমি কি বলবো? আমি তো নিজেই হতভম্ব। এখন তোদের এই লোক দেখানো সম্পর্ক অভিনয়, এসব কতদিন চলবে? আর ম্যামের এই ভালোবাসার মানুষটা যখন ফিরে আসবে, তখন কি হবে? সেটাই আমার ভয়। আর এই ভয় থেকেই আমার রাগ হচ্ছে। আমি জানি না, আমি শুধু চাই তুই আমাকে সাহায্য কর। তুই আর কাউকে যেন কিছু না বলিস। জিসান নীলের কাঁধে হাত রাখে। সে বুঝতে পারলো তার বন্ধুর জীবন এক জটিল নাটকের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তোদের এই সমস্যার কোনো একটা সমাধান বের করতেই হবে। তোরা দুজনেই এভাবে নিজেদের কষ্ট দিতে পারিস না। জিসানের কাছে বিয়ের সত্যটা প্রকাশ করার পর নীল কিছুটা হালকা হলেও ঘরের ভেতরের চাপটা তার পিছু ছাড়লো না। তার ব্যক্তিগত যন্ত্রণা এখন দ্বিগুণ। একদিকে গোপন সম্পর্কের বোঝা, অন্যদিকে ভালোবাসার মানুষের উদাসীনতা। সে রাতের খাবারের পর আখি যখন ঘরে এলো, তখন নীল বই নিয়ে বসেছিল, কিন্তু তার দৃষ্টি ছিল আনমনা। আখি নিজেকে প্রস্তুত করলো রাতের পড়ালেখার জন্য। তুমি কি প্রস্তুত? চলো শুরু করা যাক। হ্যাঁ ম্যাম, আমি প্রস্তুত। আখি টেবিলের অপর পাশে বসে। পড়া শুরু হতেই তার ফোনটা আবারও ভাইব্রেট হয়। আখি ফোনের দিকে তাকালো না, কারণ সে জানে এটা হৃদয়ের বার্তা। সে দ্রুত ফোনটা উল্টে রেখে দেয়। ফোনটা চেক করুন, মনে হচ্ছে জরুরি কিছু। না, জরুরি কিছু না, আমরা পড়া শুরু করি। এত লুকানোর কি আছে? নিশ্চয়ই হৃদয় কোনো জরুরি খবর দিয়েছে। আপনি তাকে উপেক্ষা করবেন না, তাকে আপনার সময় দেওয়া উচিত। নীল, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকার তোমার নেই। নেই? যখন আপনি আমাদের জীবনটা ধ্বংস করে এই অভিনয় শুরু করলেন, তখন তো আপনি সীমা নিয়ে ভাবেননি। আর এখন আপনি আমার স্ত্রী। যখন আপনার প্রেমিকের বার্তা আসে, তখন সেটা আমাকে দেখতেই হবে, কারণ সেই বার্তা আপনার চোখে যে আনন্দ নিয়ে আসে, সেটাই তো আমি প্রতিদিন দেখার জন্য বেঁচে আছি। ধরুন, কথা বলুন। নীলের কথায় তীব্র ব্যঙ্গ ছিল। আখি অস্বাভাবিকভাবে ফোনটা হাতে নেয়। হৃদয়ের দীর্ঘ টেক্সট মেসেজ, যেখানে তার পিএইচডি গবেষণার অগ্রগতি এবং দ্রুত ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। তুমি কেন এত তাড়াহুড়ো করছো হৃদয়? আখি মেসেজটার উত্তর দিতে শুরু করে। সে লিখলো, বাবার শরীর এখন কিছুটা স্থিতিশীল, কিন্তু সে তাকে খুব মিস করছে। লেখার সময় আখির ঠোঁটে যে মৃদু হাসি ফুটে ওঠে, তা নীলকে আরো বেশি কষ্ট দেয়। নীল স্থির চোখে তার দিকে তাকিয়ে রয়। আপনি হাসছেন ম্যাম? হৃদয় কি এমন বলল যে এত আনন্দ? এটা তোমার জানার দরকার নেই। আমার দরকার আছে। আপনি যখন খুশি হন, তখন ভুলে যান যে আপনি এই মুহূর্তে কার সাথে আছেন। আপনি ভুলে যান যে আপনার পাশে আপনার তথাকথিত স্বামী বসে আছে। আপনার সেই আনন্দ আমার কাছে প্রতিশোধের মতো মনে হয়। নীল, তোমার সাথে এভাবে কথা বলা অসম্ভব। আমি তোমার পড়াশোনায় সাহায্য করার জন্য এসেছি, এখানে বসেছি। তোমার মানসিক যন্ত্রণার কথা শোনার জন্য নয়। আমার মানসিক যন্ত্রণা? আপনার জন্য আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো, আর আপনি বলছেন এটা আমার ব্যক্তিগত যন্ত্রণা? আপনি হৃদয়কে নিয়ে কবিতা লিখতে পারেন। আমি তো শুধু একটু জানতে চাইলাম। নীল হঠাৎ উঠে দাঁড়ায়। তার চোখ দুটোয় পানি জমতে শুরু করেছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আপনি শুধু আপনার হৃদয়ের দিকে তাকান। আপনি হয়তো জানেন না, প্রতিদিন সকালে আপনাকে কলেজে নামিয়ে দেওয়ার সময়
আর রাতে আপনি যখন অন্য একজনের সাথে কথা বলেন তখন আমার কি হয়। কিন্তু আপনি ভাববেন না, কারণ আপনি তো টিচার আর আমি আপনার ছাত্র। আপনি তো শুধু ক্লাসের রোল নম্বর মনে রাখেন। নীলের কণ্ঠস্বর কেঁপে গেল। সে দ্রুত ঘরের অন্য কোণে চলে গেল এবং দেয়ালের দিকে মুখ করে দাঁড়ায়। নীল, নীল উত্তর দিল না। আখি বুঝতে পারলো তার নীরবতা আর হৃদয়ের প্রতি তার উন্মুক্ত অনুরাগ নীলকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। নীলের কষ্ট দেখে আখির মনে এক তীব্র অপরাধবোধ জন্ম নিচ্ছে। সে উঠে গিয়ে নীলের কাছে দাঁড়ায়। আমি দুঃখিত। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমারও কিছু করার নেই। আমি তোমাকে মিথ্যা আশা দিতে পারবো না। আমি মিথ্যা আশা চাই না। আমি শুধু চাই আপনি আমার সামনে আপনার প্রেমিককে নিয়ে এত খুশি হবেন না। আমি মানুষ, আমারও অনুভূতি আছে। আপনি হৃদয়কে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে খেলবেন না। আখি অনুভব করলো এই লোক দেখানোর সম্পর্ক কেবল নীলের শিক্ষা জীবন নয়, তার মানসিক জীবনও নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, আমি হৃদয়কে তোমার সামনে আর এভাবে এভাবে দেখাবো না। আমি ফোনটা দূরে রেখে দেব। এখন দয়া করে ফিরে এসো। আমাদের পড়া শুরু করতে হবে, নইলে কাল সকালে আবার মায়ের কাছে জবাব দিতে হবে। নীল দীর্ঘশ্বাস ফেলল। এই প্রথম আখি নীলের যন্ত্রণা মেনে নিয়ে তার দাবিকে সম্মান জানালো। নীল ধীরে ধীরে ফিরে এসে চেয়ারে বসে, কিন্তু বইয়ের পাতার দিকে তাকিয়েও তার চোখ ছিল শূন্যে। অসুস্থতার সময় নীলের চরম যত্ন এবং নীলের পারিবারিক আন্তরিকতা আখির মনকে গভীর স্পর্শ করেছিল। শ্বশুর শাশুড়ির স্নেহ আর দেবরের নীলের ছোট বোন এবং গল্পের পরবর্তী পর্বে উল্লেখ করা হয়নি। তবে কি সব উল্টা স্ক্রিপ্ট রে বাবা। শ্বশুর শাশুড়ির স্নেহ এবং নীলের ছোট্ট বোনের আদর ভালোবাসা পরিবারের সদস্য হিসেবে ধরে নেওয়া হয় এবং বন্ধুত্বপূর্ণ আচরণে আখি যেন একটা চাপা শান্তি খুঁজে পাচ্ছিল। তার ভেতরের শূন্যতাটা এই নতুন পরিবারের মায়ায় ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করে। দিন পেরিয়ে যেতে লাগলো। আখির কলেজ জীবন আর বাড়ির জীবন এখন সম্পূর্ণ বিপরীত দুই মেরু। কলেজে সে শিক্ষিকা, বৌমা, বাড়িতে সে তুমি বাড়ির বউ। সবসময় এত সাদা এখন আর আর নীলকে হালকা বলতে রঙের হয় না, শাড়ি পরো সে কেন? নিজেই নিজের এই কফি যে বানিয়ে নীল নেয়, শাড়িটা নাস্তার তোমার টেবিলে জন্য সবার সাথে এনেছি। সহজভাবে এটা গল্প পরলে করে। তোমাকে আরো নীলের মা উজ্জ্বল মাঝে দেখাবে। মাঝে আখিকে আজ শাড়ি এটা পরার পরে নাও নতুন তো। ধরন শেখায়, আর নীলের বাবা তাকে বাজারের সেরা ফল এনে দেয়। মা, শাড়িটা তো খুবই সুন্দর, আমি পরে দেখবো। এসব ছোট ছোট মুহূর্ত আখি নিজের অজান্তেই যেন নীলকে স্বামী হিসেবে মেনে নিতে শুরু করেছে, অন্তত বাইরে থেকে। সে এখন বুঝতে পারে নীল তার প্রতিশোধ নিতে চেয়েছিল ঠিকই, কিন্তু মানুষ হিসেবে সে খুবই দায়িত্বশীল এবং যত্নবান। নীল এখন আরো বেশি সতর্ক। সে দূর থেকে আখিকে লক্ষ্য রাখে। আখি কি খাচ্ছে, তার ঠিক মতো ঘুম হচ্ছে কিনা, কোনো কাজে তার সমস্যা হচ্ছে কিনা, সব দিকে নীলের তীক্ষ্ণ নজর থাকে। রাতে পড়ার সময়ও নীল এখন আর সরাসরি হৃদয়কে নিয়ে কথা বলে না, কিন্তু তার চোখে সে চাপা যন্ত্রণাটা থেকেই যায়। নীল, এই ইকোনমিক্সের প্রজেক্টটা আমি তোমার জন্য তৈরি করে দিচ্ছি। এটা তোমার সেমিস্টারের জন্য খুবই দরকার। আপনার এত কষ্ট করার দরকার নেই ম্যাম। আপনি শুধু আমাকে বুঝিয়ে দিন, আমি নিজের কাজ নিজেই করব। তাছাড়া আপনার প্রেমিক যদি জানতে পারেন যে আপনি তার প্রতিদ্বন্দ্বীর প্রজেক্ট করে দিচ্ছেন, তাহলে উনি দুঃখ পেতে পারেন। নীলের কথায় অভিমান মিশেছিল। আমি তোমাকে সাহায্য করছি কারণ তুমি আমার ছাত্র, আর তোমার বাবা মা চান আমি তোমার পড়াশোনায় সাহায্য করি। এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। সেটাই হোক। এই কথোপকথনগুলো চলতে চলতে আখির সাথে হৃদয়ের যোগাযোগ বন্ধ হয়নি। যদিও সে নীলের সামনে হৃদয়কে উপেক্ষা করে, কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে লুকিয়ে হৃদয়ের সাথে ঠিক কথা বলে। একদিন রাতে প্রায় 2 ঘন্টা ধরে আখি হৃদয়ের সাথে ভিডিও কলে কথা বলে। হৃদয় তার কাজ শেষ করে দ্রুত ফিরে আসার প্রতিশ্রুতি দেয়। হৃদয়ের প্রতিটি কথায় আখি খুঁজে পাচ্ছিল তার পুরনো প্রেম, তার নিরাপদ আশ্রয়। আর মাত্র কয়েকটা দিন আগে, তারপর আমি ফিরে আসছি। তোমাকে আর তোমার বাবার জন্য এত কষ্ট করতে হবে না। তোমার সেই আত্মীয়ের কাছ থেকে কি মুক্তি পেয়েছ? হ্যাঁ, প্রায়। তুমি শুধু দ্রুত চলে এসো, আমার এখানে আর ভালো লাগছে না। কথা শেষ করে আখি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে, ফোনটা রাখে, ঠিক তখন হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে নীল বেরিয়ে আসে। তার হাতে ছিল জলের গ্লাস। নীল সরাসরি বিছানা থেকে না এসে টেবিলের কাছে যায়। তার চোখ ছিল আখির ভেজা মুখের দিকে। হৃদয়ের খবর কি? সে কবে আসছে? আখি চমকে যায়, তার বুক ধরফর করতে লাগে। নীল কি সব শুনে ফেলেছে? তুমি তুমি কখন এলে? আপনার হাসি আর ফিসফিসানি শুনেই মনে হচ্ছিল হয়তো প্রেমিকের সাথে কথা বলছেন। কতক্ষণ কথা বললেন? প্রায় 2 ঘন্টা।
আমি বাথরুমে ছিলাম, ভাবলাম আপনার প্রাইভেসি নষ্ট করব না। তুমি আমার পিছু নিচ্ছ কেন? পিছু নিচ্ছি না ম্যাম, শুধু লক্ষ্য রাখছি, কারণ আপনার খুশি দেখে আমারও খুশি হওয়া উচিত, তাই না? বলুন হৃদয়, কবে আসছেন? আপনার কপাল তো এখন ঘামছে, আপনি হয়তো খুব খুশি। সে কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবে। চমৎকার, তার মানে আমাদের লোক দেখানো সম্পর্ক এবার খুব তাড়াতাড়ি শেষ হবে, আপনার খুব তাড়াতাড়ি মুক্তি মিলবে। আমি খুবই খুশি হলাম শুনে। নীল এই কথাগুলো এমনভাবে বলল যেন সে আনন্দিত নয়, বরং প্রচণ্ড আঘাত পেয়েছে। তার স্বরের তীব্রতা আখির বুকে বিঁধল। নীল বিছানার অন্য পাশে শুয়ে পড়ে এবং অন্ধকারে মুখ লুকিয়ে ফেলে। আখি চুপচাপ শুয়ে রয়। সে জানে সে অন্যায় কিছু করছে না, সে তো কেবল তার ভালোবাসার মানুষটার সাথে কথা বলেছে। কিন্তু তবুও নীলের এই কষ্ট তাকে অপরাধী করে তুলছে। সে অনুভব করে এই লোক দেখানো সম্পর্ক, নীলের যত্ন এবং তার পরিবারের ভালোবাসা সব মিলেমিশে একটা জটিল বাঁধন তৈরি করেছে, যা সে চাইলেও সহজে ছিঁড়তে পারবে না। হৃদয় দ্রুত ফিরে আসার খবরটা নীলের মনের শেষ অবলম্বনটুকুও ভেঙে দেয়। যে 1 বছরের অভিনয়কে সে প্রতিশোধের আড়াল দিয়েও উপভোগ করার চেষ্টা করেছিল, এখন সেই সময়টা কয়েক সপ্তাহে নেমে এলো। তার সামনে আখিকে তার প্রেমিক হৃদয়ের কাছে চলে যেতে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই ভাবনা তাকে পুরোপুরি বিধ্বস্ত করে তুলল। পরদিন সকালে কলেজে নীল ছিল ভীষণ অন্যমনস্ক। তার চোখে ছিল রাজ্যের ক্লান্তি আর গভীর হতাশা। সে কোনো বন্ধুর সাথে কথা বলল না, সোজা ক্লাসে গিয়ে চুপ করে বসে রইল। জিসান, যে নীলের গোপন সত্যটা জানে, সে তার বন্ধুর এমন অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে ওঠে। কি রে নীল, তোর কি হয়েছে? চোখ মুখ এমন শুকনো কেন? কাল রাতে ঘুম হয়নি? হয়েছে, কিন্তু ঘুমিয়ে তো আর সব সমস্যা সমাধান করা যায় না, তাই না? তোকে এত মন খারাপ দেখাচ্ছে কেন? কোনো ঝামেলা নাকি ঘরে আবার কোনো অভিনয়? তুই জানিস আমার কাছে কিছু লুকোবি না, তুই আমাকে সব বলতে পারিস। আর বলার কিছু নেই রে, যা হওয়ার ছিল সেটাই হতে চলেছে। তুই আমাকে এখন একা থাকতে দে। একা থাকতে দেবো মানে? তোর চোখের কোণে জল কেন? কি হয়েছে খুলে বল, এভাবে ভেঙে পড়লে হবে? জিসানের জোর করায় নীল আর নিজেকে ধরে রাখতে পারে না। তার সমস্ত হতাশা বাঁধ ভাঙে। জিসান, হৃদয় হৃদয় ফিরে আসছে। সে কয়েক সপ্তাহের মধ্যে এখানে থাকবে। তার পিএইচডি শেষ। মানে মানে ম্যাম, খুব তাড়াতাড়ি চলে যাবেন। কি বলছিস এত তাড়াতাড়ি? কিন্তু উনি তো 1 বছর থাকার কথা বলেছিলেন, এখন হঠাৎ? আমাকে ছেড়ে চলে যাবেন? উনি থাকতে চান না রে। উনি আমাকে দেখলেই অস্বস্তি বোধ করেন। তিনি তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে আর এক মুহূর্ত থাকতে চান না। আর কেনই বা থাকবেন? আমি তো তার জীবনে একটা কাঁটা মাত্র। তুই বল আমি কি করব? আমি তো তাকে দিনে দিনে আরও বেশি ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে দেখব যে তিনি তার প্রেমিকের হাত ধরে এই বাড়ি থেকে চলে যাচ্ছেন? শান্ত হ নীল, এভাবে কাঁদিস না। তুই তো জানতি যে এটা একদিন হবে, তোর তো মানিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু তুই নিজেকে আর সামলাতে পারিস না। তুই ভুলে গিয়েছিলি যে তোদের এই সম্পর্কটা অভিনয়। মানিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু ওর অসুস্থতার সময় যখন ওর পাশে ছিলাম তখন বুঝতে পারিনি কখন নিজের অজান্তে আমি ওর প্রতি আরও বেশি দুর্বল হয়ে গেছি। এখন ওর হাসি, ওর সব ছোট ছোট প্রয়োজন আমার কাছে খুব জরুরি, কিন্তু সে তো কেবল হৃদয়ের কথা ভাবে। এটাই তো সবচেয়ে বড় ভুল। তুই এবার নিজের জীবন নিয়ে ভাব। আমার কথা শোন নীল, আজ থেকে তুই আর কোনোভাবে ম্যামের আশপাশে থাকবি না। তুই তাকে উপেক্ষা কর। তুই যদি তার সঙ্গে কথা বলিস, তার যত্ন নিস, তার সমস্যা শোন, তাহলে তো তোর মায়া আরো বাড়বে। মায়া বললে কষ্টটাও দ্বিগুণ হবে। যখন উনি তোকে ছেড়ে চলে যাবেন তখন তুই আর স্বাভাবিক হতে পারবি না। প্লিজ নিজেকে বাঁচা। কিন্তু কিন্তু মা বাবা যদি জানতে পারেন? তোর দরকার নেই অভিনয় করার। তুই পড়ালেখার অজুহাত দিবি। তুই তার কাছ থেকে দূরে থাক। ভুলে যা যে উনি তোর স্ত্রী, উনি তোর টিচার। তোর জীবন থেকে উনি চলে যাচ্ছেন। তুই আর মায়া বাড়াস না, এটাই তোর জন্য ভালো হবে। নীলের মনে দ্বিধা থাকলেও জিসানের যুক্তি তার কাছে সঠিক মনে হয়। সে জিসানের পরামর্শ মেনে চলতেই সিদ্ধান্ত নেয়। সেদিন ক্লাসে আখিকে ঢুকতে লক্ষ্য করে নীল তার দিকে একবারও তাকালো না। সে অন্যমনস্ক হয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। ক্লাসের পর আখি যখন ডেস্কের কাছে দাঁড়িয়েছিল, তখন জিসান ফাইল নিয়ে এগিয়ে এলো। ম্যাম, একটা জরুরি বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা ছিল। ও জিসান, বলো কি বিষয়? ম্যাম, আপনি খুব ভালো করে জানেন যে নীল এখন আপনার একজন ভালো ছাত্র। আপনি তো তার শিক্ষক, তার প্রতি আপনার কর্তব্য রয়েছে। আমি তোমার কথা বুঝতে পারছি না জিসান, তুমি কি বলতে চাইছো? আমি আমার সব ছাত্রকেই সমানভাবে গুরুত্ব দিই। আপনি হয়তো দেন, কিন্তু এই কলেজ থেকে নীল চলে গেলে তার পড়ালেখা বা তার জীবনের ওপর যেন কোনো প্রভাব না পড়ে, সেটা নিশ্চিত করা আপনার কর্তব্য। আপনি তার জীবন নিয়ে আর খেলা করবেন না।
জিসানের কথায় আঁকি চমকে ওঠে। জিসান কি জানে তাদের বিয়ের কথা? জিসান, তুমি কি বলছো এসব? তোমার কথাগুলো স্পষ্ট করো। তুমি কেন মনে করছো আমি নীলের জীবন নিয়ে খেলা করছি? ম্যাম, নীল আপনাকে খুব ভালোবাসে, আর এটা আপনি খুব ভালো করে জানেন। কিন্তু আপনি যখন আপনার ভালোবাসার মানুষটির ফিরে আসার জন্য অপেক্ষা করছেন, তখন অন্য কারো অনুভূতি নিয়ে খেলা করাটা আপনার মতো একজন শিক্ষিকার সাজে না। নীলকে আর কষ্ট দেবেন না। আপনি আপনার প্রিয়জনের কাছে ফিরে যান, কিন্তু যাওয়ার আগে নিশ্চিত করুন নীল যেন আর কোনোভাবে আঘাত না পায়। আখির চোখ কপালে ওঠে। জিসান স্পষ্টভাবে তাদের সম্পর্ক নিয়ে কথা বলছে। তুমি তুমি কি করে জানলে? কিভাবে জানলাম সেটা বড় কথা না। বড় কথা হলো নীল খুব কষ্টে আছে, আর আমি তার বেস্ট ফ্রেন্ড হিসেবে চাই না যে সে আরো বেশি কষ্ট পায়। আপনি একজন ভালো মানুষ ম্যাম, তাই দয়া করে আপনার ফেরার পথ তৈরি করুন, আর নীলকে ওর মতো থাকতে দিন। ওকে আর আশা দেখাবেন না। জিসান আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে দ্রুত ফাইল নিয়ে চলে গেল। আখি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে জানতো না নীলের কষ্টটা এতটা গভীর। জিসানের কথাগুলো তার হৃদয়ে দ্বিধা সৃষ্টি করলো। নীলের প্রতি মায়া আর হৃদয়ের প্রতি ভালোবাসা, এই দুইয়ের টানাপোড়েনে আখি মানসিক চাপে পড়ে গেল। জিসানের কথাগুলো ছিল আখির কাছে অপ্রত্যাশিত আঘাত। একজন ছাত্রের সরাসরি এমন অভিযোগ যা কিনা তার গভীরতম ব্যক্তিগত সত্তাকে প্রকাশ করে, তা আখিকে ভীষণভাবে লজ্জিত করলো। সে বুঝতে পারলো তার নীরবতা এবং স্বার্থপরতা শুধু নীলকে নয়, বরং তার বেস্ট ফ্রেন্ড জিসানকেও আহত করেছে। জিসানের তিরস্কার যেন তার মনের মধ্যে তীব্র অপরাধবোধ সৃষ্টি করলো। সেদিন বাড়ি ফেরার পথে আঁকি ছিল নীরব। সে বুঝতে পারছিল এ খেলা তার একার নয়, নীলেরও ক্ষতি হচ্ছে। সে সিদ্ধান্ত নেয় হৃদয়ের ফিরে আসার আগে তার উচিত হবে নীলের সাথে দূরত্ব তৈরি করা, যাতে তার কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। রাতে খাবারের পর যখন দুজন ঘরে প্রবেশ করে, তখন সেই চিরচেনা নীরবতা বিরাজ করে। তবে এবার নীরবতা ভাঙলো অন্যভাবে। নীল, চলো, আজ আর পড়তে হবে না। তোমার মন ভালো নেই, আর আমারও শরীরটা ঠিক লাগছে না। শরীর খারাপ কেন লাগবে ম্যাম? আপনি তো সুস্থ হয়ে গেছেন। আপনি হয়তো হৃদয়ের সাথে কথা বলার সময় পাচ্ছেন না, তাই এমন মনে হচ্ছে। নীল, তুমি এভাবে কথা বলছো কেন? আমি শুধু তোমার বিশ্রামের কথা ভাবছিলাম। আমার বিশ্রাম নিয়ে আপনাকে ভাবতে হবে না ম্যাম। আমি জানি আমার কি প্রয়োজন। আপনার প্রয়োজন নেই এখন আমার আশেপাশে থাকার। আমি এখন থেকে আমার পড়ালেখার জন্য আপনার সাহায্য নেব না। নীলের এই অপ্রত্যাশিত দূরত্ব তৈরি করা আখিকে অবাক করলো। এতদিন নীল নিজেই জোর করতো তার সাথে পড়ার জন্য। তুমি কি বলছো? তোমার সেমিস্টারের প্রজেক্ট জমা দেওয়ার সময় ঘনিয়ে আসছে। তুমি যদি পড়া ছেড়ে দাও, তাহলে তোমার বাবা মা কি ভাববেন? আমার বাবা মা কি ভাববেন সেটা আমার সমস্যা। আপনি আপনার প্রেমিককে নিয়ে চিন্তা করুন। আর আমি এখন থেকে আপনার সাথে কোনো ব্যক্তিগত বিষয়েও কথা বলতে চাই না। আপনি আপনার মতো থাকুন, আর আমি আমার মতো। এটা আমাদের জন্য ভালো হবে। নীলের কথাই ছিল চরম উপেক্ষা। আখি বুঝতে পারলো জিসান হয়তো নীলকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। তুমি কি আমার কাছ থেকে দূরে থাকতে চাইছো? হ্যাঁ, কারণ আমি ভুলে গিয়েছিলাম যে আপনি আমার স্ত্রী নন, আপনি আমার টিচার। আর টিচারের সাথে ছাত্রের সম্পর্ক কেবল ক্লাসরুম পর্যন্তই থাকা উচিত। আপনি নিজের ভালোবাসার মানুষের সাথে কাটানোর জন্য যে মুক্তির অপেক্ষায় আছেন, সেই পথে আমি আর কাটা হতে চাই না। নীল তার কথার মধ্যে আর কোনো আবেগ রাখলো না। সে বিছানার একপাশে শুয়ে পড়ল এবং সাথে সাথে লাইটটা বন্ধ করে দিল। আখি দেখলো বিছানার মাঝখানে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। যে নীল কিছুদিন আগেও তার যত্নে অস্থির ছিল, আজ সেই নীল সম্পূর্ণ নির্বিকার। পরের কয়েকদিন এই উপেক্ষা আরও বাড়লো। সকালে নীল নিজেই আগে উঠে চলে যেত। নাস্তার টেবিলে আখিকে এড়িয়ে চলতো। আগে নীল কলেজে পৌঁছে দিত, এখন আখি নিজেই রিক্সা বা ট্যাক্সি নিয়ে যেতে হয়। কলেজেও নীল আর কখনো আখির ডেস্কের কাছে আসতো না। সে শুধু দূর থেকে তাকে লক্ষ্য করত, কিন্তু কখনো চোখের দিকেও তাকাতো না। নীলের এই আচরণ আখিকে গভীরভাবে আঘাত দিচ্ছিল। সে বুঝতে পারছিল নীল তাকে শাস্তি দিচ্ছে না, বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু নীলের এই নীরব উপেক্ষা আখির মনের ভেতর গিল্টি আরো বাড়িয়ে দিচ্ছে। আমার কি নীলকে কিছু বলা উচিত? তার কাছে কি ক্ষমা চাওয়া উচিত? কিন্তু আমি যদি ওকে কাছে ডাকি, তাহলে ও আবার আশা করবে। আমার হৃদয় তো হৃদয়ের। আমি কিভাবে ওকে মিথ্যা আশ্বাস দেই? নীলের যত্ন আর তার পরিবারের আন্তরিকতায় যে মায়া তৈরি হয়েছিল, এখন সেই মায়াটাই আখির কাছে বিষাক্ত মনে হলো। সে হৃদয়ের সাথে যোগাযোগ বজায় রাখলো ঠিকই, কিন্তু এখন হৃদয়ের সাথে কথা বলার পরও তার মনে কোনো শান্তি আসে না।
তার মনে কেবল নীলের বিষণ্ণ মুখটা ভেসে ওঠে। একদিন সন্ধ্যায় আখি নিজের ঘরে একা বসেছিল। হঠাৎই অনুভব করলো গত কয়েকদিনের এই নীরবতা তাকে মানসিকভাবে নিঃশেষ করে দিয়েছে। আমি অন্যায় করেছি, আমাকে এই নীলের সাথে কথা বলতে হবে। আমি হয়তো তার সাথে অভিনয় করেছি, কিন্তু তার অনুভূতি নিয়ে এইভাবে খেলা করা আমার উচিত হয়নি। সে এই উপলব্ধিটা আখিকে অস্থির করে তুলল। সে সাহস নিয়ে নীলের খোঁজে ঘর থেকে বের হয়। সে দেখলো নীল বারান্দায় একা দাঁড়িয়ে আছে, আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে। নীল, নীল সাড়া দিল না, শুধু ধীরে ধীরে পিঠ ঘুরিয়ে নেয়। তার চোখে সে একই শূন্যতা। তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি জানি আমি ভুল করেছি। আপনি ভুল করেননি ম্যাম, আমি আমার সীমা অতিক্রম করে ফেলেছিলাম। আমি শুধরে নিচ্ছি, আপনি আর কষ্ট পাবেন না। আপনার হৃদয়ের জন্য অপেক্ষা করুন। আমি আপনার সামনে থাকলে আপনার কষ্ট হয়, তাই আমি দূরে থাকছি। নীলের শান্ত অথচ উদাসীন কণ্ঠস্বর আখিকে দ্বিধায় ফেলে দিল। সে বুঝলো নীল এখন এমন এক দূরত্ব তৈরি করেছে যা ভালোবাসা দিয়েও পূরণ করা সম্ভব নয়। নীলের উপেক্ষার ফলে আখির মনে গিল্ট এবং মায়া এক জটিল টানাপোড়েন চলছে। একদিকে হৃদয়ের ফিরে আসার প্রতীক্ষা, অন্যদিকে নীলের যত্ন এবং তার পরিবারের ভালোবাসা। এই পরিস্থিতিতে হৃদয় হুট করে ফিরে আসার খবর পেয়ে আখির জীবনের গতি যেন বদলে গেল। সেই রাতে হৃদয়ের ফিরে আসার খবর শুনে আখি অস্থির ছিল। সে জানতো হৃদয়ের ফিরে আসায় এক লোক দেখানো সম্পর্কের ইতি টানবে। পরদিন সকালে আখি যখন তৈরি হয়ে নিচে নামে, তখন পরিবারের সবাই একসঙ্গে নাস্তা করছিল। নীল স্বাভাবিকভাবেই তাকে উপেক্ষা করলো। বৌমা, আজ তুমি কি দিয়ে নাস্তা করবে? মা, আমি আজ শুধু একটা টোস্ট খাবো। আজ কলেজে একটা দারুণ অনুষ্ঠান আছে। নতুন ভাইস প্রিন্সিপাল যোগদান করেছেন। আমরা সবাই খুব উৎসাহিত। নীল, তুই কি কলেজে ম্যামকে পৌঁছে দিবি? না বাবা, আমার আজ বাবার কাছে যেতে হবে। আমার একটু জরুরি কাজ আছে। ম্যাম নিজেই চলে যেতে পারবে। নীলের এই চরম উপেক্ষা আখির মনের কষ্ট আরো বাড়িয়ে দিল। সে জানে নীল ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করছে। আখি আর কিছুই বলল না, নীরবে নাস্তা সেরে কলেজে অভিমুখে রওনা হলো। কলেজ পৌঁছে আখি দেখলো অন্যরকম ব্যস্ততা। কলেজের মূল ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন পর্যন্ত সাজানো হয়েছে। দূর থেকে বাজছে সাইনাইনের মৃদু সুর। আখি বুঝতে পারলো নতুন ভাইস প্রিন্সিপালকে বরণ নেওয়ার আয়োজন চলছে। আখি যখন করিডোর দিয়ে যাচ্ছিল, তখন সে দেখলো কলেজের প্রিন্সিপাল, কিছু সিনিয়র শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা মিলে নতুন ভাইস প্রিন্সিপালকে বরণ করে নিচ্ছে। আখি কৌতূহলবশত এগিয়ে গেল। লাল গালিচার উপর দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আখির চোখ কপালে উঠে গেল। তার হৃদস্পন্দন প্রায় থেমেই গেল। তার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটাই যার জন্য সে 1 বছর ধরে অপেক্ষা করছিল, হৃদয়। হৃদয়, ও এখানে ভাইস প্রিন্সিপাল হয়ে? হৃদয়ের মুখে সেই চিরচেনা হাসি, চোখে ভালোবাসা এবং বিজয়ের ছাপ। সে শিক্ষকদের সাথে হাত মেলাচ্ছিল। হৃদয়ের সাথে চোখাচোখি হতেই হৃদয়ের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। সারপ্রাইজ! আখি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না। সে আনন্দে দ্রুত হৃদয়ের কাছে এগিয়ে গেল। আমি জানতাম তুমি অবাক হবে, আর তোমার কাছে ফিরে আসার সেরা উপায় এটাই ছিল। তোমার কষ্টগুলো এবার শেষ হবে আখি। হৃদয়, আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কখন এলে আর এভাবে? প্রিন্সিপাল এবং অন্য শিক্ষকরা কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকে তাকালো। ও ম্যাম, আপনি আর আমাদের নতুন ভাইস প্রিন্সিপাল পরিচিত? এটা তো খুব ভালো কথা। উনি তো আপনার বিভাগে কাজ করবেন। জি স্যার, আমরা অনেক দিনে পরিচিত। হ্যাঁ ম্যাম, আমার দীর্ঘদিনের একজন খুব ভালো বন্ধু। আমি খুবই খুশি যে আমি আর আখি এখন সহকর্মী। হৃদয় তার পরিচয় গোপন রাখলো। আখির স্বস্তি হলো। এই মুহূর্তে কলেজের সামনে তাদের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ করা ঠিক হবে না। এরপর আখি আর হৃদয় নিজেদের রুমে প্রবেশ করে। তারা দীর্ঘ সময় ধরে তাদের অতীতের ভালোবাসা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলে। হৃদয়ের আগমনে আখির মনে যেন এক নতুন করে বাঁচার প্রেরণা জাগলো। সে এখন দ্রুত নীলের সাথে তার লোক দেখানো সম্পর্কটা রীতি টানতে চাইছে। কিন্তু কিছুক্ষণ পরেই ক্লাসের ঘন্টা বাজে। আখি ক্লাসের দিকে যেতে উদ্যত হয়। ঠিক ওই সময়টাই নীল অন্যমনস্কভাবে ক্লাসের দিকে যাচ্ছিল। তার মন খারাপ ছিল, কারণ সে বাড়িতে বাবার কাছে নতুন ভাইস প্রিন্সিপালের খবর শুনেছিল। নীল যখন করিডোর ধরে যাচ্ছিল, তখন তার চোখ পড়লো আখির রুমের দিকে। খোলা দরজায় আখি আর হৃদয়ের ঘনিষ্ঠতা তার চোখে পড়ায়। নীল দেখলো আখি আর হাসছে, আর হৃদয় তার হাত ধরে আছে। হৃদয়ের ফিরে আসা এবং তাকে তার প্রেমিকার সাথে ঘনিষ্ঠ হতে দেখে নীলের ভেতরের কষ্ট কয়েক গুণ বেড়ে গেল। তার চোখে প্রতিশোধের আগুন নিভে গিয়ে সেখানে জন্ম নিল গভীর যন্ত্রণা। সে কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে দ্রুত ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে ঢোকার সময় জিসান দেখে নীল স্বাভাবিকের চেয়ে বেশি গম্ভীর।
কিন্তু কিছুক্ষণ পর হৃদয়ের আগমনে পরিস্থিতি বদলে দেয়। হৃদয় আর আঁখি দুজনই একসাথে সেই ক্লাসে প্রবেশ করে, যেন দুজনেরই ক্লাসের দায়িত্ব। আমি তোমাদের নতুন ভাইস প্রিন্সিপাল হৃদয়। আশা করি তোমাদের পড়ালেখার ক্ষেত্রে আমরা সেরা সহযোগিতা দিতে পারবো। আর আঁখি ম্যামের সাথে আমি তোমাদের ক্লাসে মাঝে মাঝে আসবো, তোমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। হৃদয়ের পাশে আঁখিকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলের বুকে মোচড় দেয়। তার শিক্ষক তার প্রেমিকের পাশে দাঁড়িয়ে আছে, আর নীল একজন ছাত্রের মতো নিচে বসে আছে। তার প্রতিজ্ঞা এবং প্রতিশোধের সবকিছু অর্থহীন মনে হলো। সে আর সহ্য করতে পারলো না। স্যার, আমার একটা জরুরি কাজ আছে, আমি আজ ক্লাস করতে পারবো না। আমার জরুরি কাজ আছে স্যার, আমি আসছি। নীল, তুমি কি করছো? বসো, ভাইস প্রিন্সিপাল স্যার এসেছেন। আঁখির দিকে একবারও না তাকিয়ে কেবল হৃদয়ের দিকেই তাকিয়ে নীল দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। হৃদয়ের সাথে আঁখির নতুন শুরুর মুহূর্তে সে আর সেখানে থাকতে চাইল না। ক্লাসরুম থেকে নীলের দ্রুত বেরিয়ে যাওয়াটা হৃদয় এবং আঁখি দুজনের কাছে অপ্রত্যাশিত ছিল। নীল চলে যাওয়ার পর হৃদয় কৌতূহলী দৃষ্টিতে আঁখির দিকে তাকায়। ছেলেটাকে এমনভাবে ক্লাস থেকে বেরিয়ে গেল কেন? তোমার কোনো ছাত্র? হ্যাঁ, ও আমার ছাত্র, ওর নাম নীল। আসলে ও একটু আবেগপ্রবণ, হয়তো হঠাৎ কোনো জরুরি দরকার পড়েছে। তুমি ওসব নিয়ে ভেবো না। হৃদয়ের প্রশ্নের জবাবে আঁখি স্বাভাবিক থাকার অভিনয় করলেও তার মন জুড়ে ছিল নীলের নীরব প্রস্থান। নীলের চোখে সে যে যন্ত্রণাটা দেখেছিল তা তাকে আঘাত করছিল, কিন্তু হৃদয়ের উপস্থিতি তার সব দ্বিধা ঢেকে দিল। সেদিন কলেজ শেষে আঁখি যখন বাড়ি ফিরে তখন তার মন ছিল দ্বিখণ্ডিত। একদিকে হৃদয়ের ফিরে আসার অসীম আনন্দ, অন্যদিকে নীলের জন্য এক অব্যক্ত যন্ত্রণা। কিন্তু বাড়িতে নীল তখন নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। সে আর আঁখির সামনে আসে না। রাতের খাবার সে হয় বাবার সাথে বাইরে সেরে নেয়, নয়তো তাড়াতাড়ি খেয়ে ঘরে ঢুকে যায়। আঁখি যখন ঘরে ঢুকে নীল তখন হয় পড়ার টেবিলে মুখ গুজে থাকে, নয়তো মোবাইল নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আঁখির উপস্থিতি যেন তার কাছে কোনো ব্যাপারই নয়। নীল, তোমার কলেজের প্রজেক্টের কাজ কত দূর? আমি কি একবার দেখতে পারি? আমার সব ঠিক আছে, আমি নিজেই সামলে নিতে পারবো। আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনার সাহায্য আমার দরকার নেই ম্যাম। আপনার সময়টা এখন আপনার প্রেমিকের প্রাপ্য। আমি আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আপনি হৃদয় স্যারের সাথে সময় দিন, আমাকে আমার মতো থাকতে দিন। নীলের এই চরম উপেক্ষা আঁখির হৃদয়কে যেন কাটার মতো বিচ্ছিল। কয়েকদিন আগেও এই মানুষটা সামান্য জ্বরে সারা রাত জেগে তার যত্ন নিয়েছিল, আর আজ সেই তার সামনেই আসছে না। পরের দুদিন এই অবস্থায় চলতে থাকলো। নীল সম্পূর্ণভাবে আঁখিকে অদৃশ্য করে দেয়। সে কলেজ থেকে ফিরে সোজা তার বাবার ব্যবসার কাজে চলে যেত এবং রাতে দেরি করে ফিরত। সকালে আঁখি ওঠার আগে সে তৈরি হয়ে যেত। আঁখির সাথে তার কোনো কথাই হতো না, চোখাচোখি তো দূরস্থান। এই চরম উপেক্ষার কারণে আঁখির মনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। হৃদয়ের ফিরে আসার পর যে তীব্র আনন্দ ছিল তা যেন নীলের নীরবতার কাছে ফিকে হয়ে গেল। হৃদয়ের সাথে কলেজে কাটানো প্রতিটা মুহূর্তের পরও বাড়ি ফিরে যখন সে দেখত নীল নেই বা নীল তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছে, তখন তার ভেতরে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়। কিন্তু আমি তো তোমাকে সাহায্য করতে চাই। কেন এমন হচ্ছে আমার সাথে? হৃদয় ফিরে এসেছে, আমার সবচেয়ে বড় চাওয়া পূরণ করেছে, অথচ নীল যখন আমার সাথে কথা বলে না, আমার দিকে একবারও তাকায় না, তখন আমার এত কষ্ট হচ্ছে কেন? একদিন সন্ধ্যায় আঁখি একা ঘরে বসেছিল। হঠাৎই সে অনুভব করলো তার কফিটা আজকেও করে দেয়নি। সে মনে মনে অপেক্ষা করছিল হয়তো নীল এসে জিজ্ঞাসা করবে, আপনার কফি লাগবে ম্যাম? কিন্তু কেউ এলো না। এই ছোট ছোট যত্নের অনুপস্থিতি আঁখিকে বোঝাতে শুরু করলো নীলের উপস্থিতি তার জীবনে কতটা জরুরি ছিল। নীলের মা একদিন লক্ষ্য করলেন যে তাদের ঘরে কেমন যেন নীরবতা। বৌমা, কি হয়েছে তোমাদের? নীল তো আজকাল শুধু বাইরে বাইরে থাকে, আর তুমিও কেমন চুপচাপ। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? না মা, ঝগড়া হয়নি। নীলের উপর কাজের চাপ বেড়েছে, আর আমি কলেজে হৃদয় স্যারের সাথে কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। নীলের মা চলে যাওয়ার পর আঁখি আরো বেশি দ্বিধায় পড়ল। সে বুঝতে পারলো তার অপরাধ বোধ এখন কেবল নিজের মনের ভেতর, বরং নীলের প্রতি এক অদ্ভুত টান। নীলের যত্ন, তার চাপা ভালোবাসা, সবকিছুই আঁখিকে মনে করিয়ে দিচ্ছিল হৃদয় তার প্রথম ভালোবাসা হতে পারে। কিন্তু নীল তার কঠিন সময়ে পাওয়া সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ। হৃদয়ের সাথে তার নতুন করে শুরু হওয়ার কথা, কিন্তু নীলের অনুপস্থিতিতে প্রতিনিয়ত তাকে তাড়া করে বেড়াচ্ছে। আখির জীবনে যেন এক নতুন দুশ্চিন্তা শুরু হলো। নীলের অনুপস্থিতি কি হৃদয়ের উপস্থিতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? নীলের ক্রমাগত উপেক্ষা আখির মনের ভেতরে গভীর শূন্যতা সৃষ্টি করছিল।
হৃদয়ের সান্নিধ্যে থাকার পরেও তার মন খুঁজে ফিরছিল নীলের যত্ন আর সামান্য মনোযোগ। তার মনে এখন প্রায় প্রশ্ন জাগে, কেন নীলের অনুপস্থিতি তাকে এত কষ্ট দিচ্ছে, যখন হৃদয়ের উপস্থিতিতে তার খুশি হওয়ার কথা। সেদিন সকালে আখি নিজেই কলেজে আসে, নীল তো এখন তাকে পুরোপুরি এড়িয়ে চলে। কলেজ গেটে ঢোকার সময় তার চোখ আটকে যায় প্রশাসনিক ভবনের করিডোরের দিকে। নীল সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু একা নয়। নীলের পাশে দাঁড়িয়ে আছে তাদেরই ব্যাচের একটা মেয়ে, রাধিকা। মেয়েটা চোখে মুখে মুগ্ধতা, আর নীল হাসছে এমন প্রাণখোলা হাসি, যে হাসি আখি অনেক দিন নীলের মুখে দেখেনি। তারা বেশ ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে কথা বলছিল। নীল কেন এই মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলছে? কয়েকদিন আগে যে মানুষটা আমার জন্য অস্থির ছিল, আজ সে অন্য একজনের সাথে এত স্বাভাবিক। রাধিকা দেখতে খুবই আকর্ষণীয়। আখি খেয়াল করলো রাধিকা কথা বলার সময় বারবার নীলের কাঁধে আলতো করে হাত রাখছে। এই দৃশ্য আখির ভেতরে এক তীব্র ঈর্ষার জন্ম দিল। সে দ্রুত স্বাভাবিকভাবে ব্যক্তিত্বের মুখোশ পরে এগিয়ে গেল। নীল তখনও আখিকে লক্ষ্য করেনি। আখি দ্রুত তার রুমে প্রবেশ করে এবং একটা ফাইল হাতে নিয়ে করিডোরে ফিরে আসে। নীল তখনও সেখানেই দাঁড়িয়ে। আখি এমনভাবে হাঁটতে লাগলো যেন তার খুব জরুরি কাজ আছে, কিন্তু সে নীলের কাছেও গেল না, কোনো কথাও বলল না। সে দেখলো নীল তাকে পুরোপুরি উপেক্ষা করে রাধিকার সাথে গল্প করে যাচ্ছে। এই চূড়ান্ত উপেক্ষা আখির মনের কষ্টকে আরো বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর নীল এবং রাধিকা যে যার ক্লাসের দিকে চলে গেল। আখি তখন খুঁজছিল জিসানকে। জিসানকে দেখতে পেয়ে আখি দ্রুত তার দিকে এগিয়ে গেল। জিসান, তুমি কি একটু শুনবে? জি ম্যাম, বলুন। কোনো ফাইল লাগবে? না, ফাইল নয়, আমি তোমার বন্ধুর বিষয়ে একটা কথা জানতে চাইছিলাম। নীলকে দেখলাম ও একটা মেয়ের সাথে কথা বলছিল, রাধিকা মনে হয় নাম। ওরা কি ঘনিষ্ঠ বন্ধু? ম্যাম, আমি তো নীলের সব ব্যক্তিগত বিষয়ে নজর রাখি না, এটা তাদের নিজস্ব ব্যাপার। আপনি বরং আপনার নতুন সহকর্মী হৃদয় স্যারের সাথে কথা বলুন। জিসান, তোমার কি হয়েছে? তুমি কেন আমার সাথে এমন ব্যবহার করছো? আর তুমি জানো যে নীলকে দেখলেই বোঝা যায় ও এখন খুব কষ্টে আছে, কিন্তু ওই মেয়েটার সাথে তো সে খুব স্বাভাবিক। তুমি কি কিছু জানো? হ্যাঁ ম্যাম, আমি অনেক কিছুই জানি, আর আপনিও তো জানেন। আর হ্যাঁ, আপনি নীলকে কষ্টে দেখতে চান না, এটা জেনে ভালো লাগলো। জিসান তখন স্থির হয়ে আখির দিকে তাকায়। তার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, বন্ধুর প্রতি ভালোবাসা এবং আখির প্রতি বিরক্তি। ঠিক আছে ম্যাম, যখন আপনি এত করে জানতে চাইলেন, তখন আমি একটা কথা বলি। রাধিকা, সে অনেকদিন ধরে নীলকে পছন্দ করে, আর নীলও তাকে অপছন্দ করে না। শুধু শুধু আপনার কারণে নীল এতদিন কোনো সম্পর্কে জড়ায়নি। সে আপনাকে অপেক্ষা করতে বলেছিল। আমার কারণে? তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, নীল একজন সৎ মানুষ। সে আপনাকে ভালোবাসে কিনা সেটা হয়তো এখন জরুরি নয়, কিন্তু সে জানে যে আপনারা দুজনেই খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যাচ্ছেন। হৃদয়ের সাথে আপনার নতুন জীবন শুরু হতে চলেছে, আর নীল তো আর আপনাকে ঠকাতে পারে না, তাই না? এসব কি বলছো জিসান? আমি আর নীল তো শুধু... প্লিজ ম্যাম, শুধু অভিনয় করে লাভ নেই। আমি জানি আপনার চলে যাওয়ার পর নীলের জীবনটা যাতে অন্ধকারে না ডুবে যায়, তাই ও এখন আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। সে তো ভাবছে, যেহেতু তার জীবনে আর আপনার কোনো জায়গা নেই, আর আপনার সাথে তার সম্পর্কটা খুব তাড়াতাড়ি শেষ হবে, তাহলে সে কেন রাধিকাকে কষ্ট দেবে? রাধিকা ওকে ভালোবাসে, আর নীল হয়তো আপনার স্মৃতি ভুলে থাকার জন্য হলেও এই সম্পর্কটাকে এগিয়ে নিতে চায়। জিসানের প্রতিটি কথা যেন সত্যের তীর হয়ে আখির বুকে বিঁধল। জিসান তাকে পরিষ্কার বুঝিয়ে দিল নীলের চলে যাওয়ার পথে সে আর কোনো বাধা হবে না। আপনি তো চেয়েছিলেন নীল আপনাকে ছেড়ে দিক, আপনার ইচ্ছে পূরণ হতে চলেছে। এখন তার জীবনের নতুন সিদ্ধান্তগুলো নিয়ে আপনি কেন এত ভাবছেন? আপনার চিন্তা করা উচিত হৃদয় স্যারকে নিয়ে। নীলকে তার নিজের জীবন গুছিয়ে নিতে দিন। জিসান আর কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে চলে গেল। আখি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে চেয়েছিল নীলের উপেক্ষা, যাতে তার গিল্টি কম হয়, কিন্তু এখন যেন নীল যখন সত্যি সত্যি তাকে উপেক্ষা করে অন্য একজনের দিকে ঝুঁকছে, তখন তার ভেতরের শূন্যতা এক তীব্র যন্ত্রণায় পরিণত হলো। নীলের যত্নে তৈরি হওয়া মায়া এখন তাকে দ্বিধায় ফেলে দিল। হৃদয়ে ফিরে এসেছে, কিন্তু তার মন এখন নীলের এই অনুপস্থিতি আর রাধিকার উপস্থিতির টানে অস্থির। জিসানের কথাগুলো ছিল আখির মনের শান্তি ছিনিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। একদিকে হৃদয়ের উপস্থিতি, অন্যদিকে নীলের চরম উপেক্ষা আর রাধিকার সাথে তার ঘনিষ্ঠতা। এই সব মিলিয়ে আখির মন এখন দ্বিধায় পূর্ণ। সে কলেজেও এখন অন্যমনস্ক। হৃদয়ের সাথে এখন তার বেশি সময় কাটে, কিন্তু আখির মনোযোগ প্রায় ক্লাসে বা করিডোরে নীলের উপস্থিতির দিকেই থাকে। হৃদয় এই পরিবর্তন লক্ষ্য করেছিল। আখি, তোমার কি হয়েছে? তুমি আজকাল খুব অন্যমনস্ক থাকো। আমার ফিরে আসায় তুমি খুশি হওনি? না হৃদয়, এমন কিছু না। কলেজের কাজের চাপ একটু বেড়েছে, আর নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগছে তোমার। আমিও তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। আখি, জানি তুমি আমার জন্য অনেক করছো,
কিন্তু আমার মনে হচ্ছে তুমি যেন কিছু একটা লুকাচ্ছ। এই কদিনে তোমার চোখে যে অস্থিরতা দেখেছি সেটা আগের আখির মধ্যে ছিল না। তুমি ভুল বুঝছো। সব ঠিক আছে, চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আখি বারবার হৃদয়কে এড়িয়ে যাচ্ছিল, কিন্তু তার মন কেবল নীলের ভাবনায় ডুবেছিল। নীলের এই সম্পূর্ণ উপেক্ষা আখির ভেতরের তৈরি হওয়া মায়াকে আরো বেশি গভীর করে তুলছিল। সেদিন রাতে খাবারের পর আখি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে সিদ্ধান্ত নিল একটু ছাদ থেকে বাতাস খেয়ে আসবে। বাড়ির ছাদে যেতে আখি দেখলো নীল রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। সে একা। এই সুযোগটাই আখি হাতছাড়া করতে চাইল না। সে ধীরে ধীরে নীলের দিকে এগিয়ে গেল। নীল, নীল প্রথমে সাড়া দেয় না, যেন সে আখির উপস্থিতি অনুভবই করেনি। উপেক্ষা করতে চাইছে সে। তুমি কি আজও আমার কথা শুনতে পাচ্ছ না? ম্যাম, আপনি এখানে কি ব্যাপার? এখানে তো আপনার কোনো কাজ নেই, আপনি বরং নিজের ঘরে যান। আমি বাতাস খেতে এসেছি, আর তুমি এখন আমাকে উপেক্ষা করছো কেন? এখন তো তোমার সময়টা অন্য কারোর সাথে কাটানোর কথা। আমি আপনাকে উপেক্ষা করছি না, আমি শুধু দূরত্ব বজায় রাখছি। আর আমার সময় নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আপনি তো আপনার প্রিয় মানুষটিকে ফিরে পেয়েছেন। সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাকে উপেক্ষা করতে করতে নতুন ঠিকানা তো পেয়ে গেছো, এখন তো আর আমার কাছে আসতেই হবে না। নতুন ঠিকানা? আপনি কি বলছেন? আমি আপনার কথা বুঝতে পারছি না। রাধিকা, কলেজে দেখলাম তোমার সাথে খুব হেসে হেসে কথা বলছিল। তোমার বন্ধু জিসান আমাকে বলেছে যেহেতু আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তাই তুমি নাকি এখন তাকে আর কষ্ট দিতে পারো না। তুমি এখন তার কাছে যাচ্ছ। নীলের চোখ বিস্ফোরিত হলো। জিসান? সে এমন কেন বলল? কি বললেন আপনি? জিসান আপনাকে এসব বলেছে? রাধিকা আমার গার্লফ্রেন্ড নয়, সে আমার ভালো বন্ধু। আমরা তো সেদিন ক্লাসের একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। জিসান আপনাকে কেন এসব বলল? নীল তখনই বুঝতে পারলো জিসান মিথ্যে বলেছে। তার উদ্দেশ্য ছিল একটাই, আখিকে দূরে ঠেলে দেওয়া, যাতে আখির মায়া কেটে যায় এবং সে নীলকে ভুলে যেতে পারে। কিন্তু জিসানের মিথ্যে যেন হিতে বিপরীত হলো। আপনি আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কেন এত চিন্তা করছেন? আমি যার সাথেই মিশি না কেন সেটা আপনার সমস্যা হওয়ার কথা নয়। আপনার তো খুব খুশি হওয়ার কথা যে আপনার পথ পরিষ্কার হচ্ছে। নীল আবারও ঘুরে দাঁড়ালো, যেন কথা শেষ করে চলে যেতে চায়। ঠিক তখনই আখি দ্রুত এগিয়ে গিয়ে নীলের হাত ধরে ফেলে। তার স্পর্শে নীল চমকে ওঠে। না, আমি খুশি নই, আমি খুশি হতে পারছি না। কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি জানি আমি তোমার সাথে ভুল করেছি, কিন্তু তুমি কেন আমাকে এভাবে উপেক্ষা করছো? ছাড়ুন ম্যাম, আমার হাত ছাড়ুন। আপনি আমার স্ত্রী নন, আপনি আমার টিচার। আপনার উচিত নয় আমাকে এভাবে স্পর্শ করা। আর আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনার তো হৃদয় আছে। আমার কষ্ট হচ্ছে কারণ কারণ তুমি চলে যাচ্ছ। আমি তোমার এই অনুপস্থিতি আর সহ্য করতে পারছি না। যখন থেকে তুমি আমাকে উপেক্ষা করা শুরু করেছো, তখন থেকে আমার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়েছে। আমি জানি আমি হৃদয়কে ভালোবাসি, কিন্তু তোমার যত্ন, তোমার উপস্থিতি আমার কেন মনে হচ্ছে আমার জীবনের এই ছোট ছোট প্রয়োজনগুলোতে তোমার এই অধিকার তৈরি হয়ে গিয়েছিল। আখির কণ্ঠে ছিল তীব্র আবেগ এবং প্রথমবারের মতো নীলের প্রতি এক অদ্ভুত অধিকার বোধ। নীলের শরীর শক্ত হয়ে গেল। সে জীবনে কখনো ভাবেনি আখি তার সামনে দাঁড়িয়ে এভাবে তার প্রতি অধিকার দেখাবে। আপনি ভুল বলছেন ম্যাম, এটা অধিকার নয়, এটা গিল্ট। আপনি অপরাধ বোধে ভুগছেন, আর সেই অপরাধ বোধকে আপনি মায়া ভাবছেন। আমি আপনাকে আর কোনো আশা দেব না। আপনি চলে যান, আপনি আপনার প্রিয় মানুষটির কাছে ফিরে যান। এটাই আপনাদের দুজনের জন্য ভালো। নীল দ্রুত ছাদ থেকে নেমে যায়। আখি একা ছাদে দাঁড়িয়ে রয়। সে জানতো নীল ঠিক বলেছে। তার মনে গিল্টি ফিল হচ্ছে, কিন্তু নীলের চলে যাওয়াটা যে তার কাছে হৃদয়ের ফিরে আসার চেয়েও বেশি বেদনাদায়ক। সে সত্য সে আর অস্বীকার করতে পারল না। নীলের চূড়ান্ত প্রত্যাখ্যান এবং তার প্রতি আখির তীব্র অধিকারবোধের প্রকাশ, এ দুটো ঘটনা আখিকে গভীরভাবে নাড়া দিয়েছিল। নীলের অনুপস্থিতি তার জীবনে যে শূন্যতা তৈরি করেছে, তার হৃদয়ের উপস্থিতির আনন্দকেও ছাপিয়ে যাচ্ছিল। আখি এখন দ্বিধায় নয়, বরং এক নতুন সত্যের মুখোমুখি। তার অনুভূতি বদলে গেছে। কলেজে হৃদয় ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগ দেওয়ার পর থেকে আখির সাথে তার অনেকটা সময় কাটছিল, কিন্তু আখির সেই পুরনো উচ্ছ্বাস আর ছিল না। সে প্রায় অন্যমনস্ক থাকে এবং হৃদয়ের ব্যক্তিগত প্রশ্নগুলো এড়িয়ে যেত। আখি, তুমি আমার সাথে আগের মতো স্বাভাবিক নও। তোমার চোখে আমি আনন্দ দেখতে পাচ্ছি না। তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ, নাকি তোমার বাবা এখনো পুরোপুরি সুস্থ হননি? না হৃদয়, বাবা এখন ভালো আছেন, আর আমি কিছু লুকাচ্ছি না। কলেজের কাজের চাপ, এই আর কি। নতুন ভাইস প্রিন্সিপাল হিসেবে তোমার বেশি চাপ, তাই তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। আমার মনে হয় না এটা শুধু কাজের চাপ।
তুমি নীল নামের ছেলেটার সঙ্গে কি নিয়ে কথা বলছিলে? সেদিন ক্লাসে ওর হঠাৎ চলে যাওয়া, আর তুমি এখন ওর অনুপস্থিতিতে এত অন্যমনস্ক কেন? নীল আমার একজন ছাত্র, সে চলে যাওয়ায় আমি কেন অন্যমনস্ক হব? তুমি বাড়িয়ে ভাবছো। আমি বাড়িয়ে ভাবছি না কি, আমি তোমাকে চিনি, আর আমি এটাও জানি তুমি একটা গোপন কথা লুকিয়ে রেখেছ। তুমি তো বলেছিলে তোমার বাড়িতে একজন আত্মীয় এসেছে, তোমার বাবার অসুস্থতার কারণে সে তোমার দেখভাল করছে। তার পরিচয় কি আঁকি? হৃদয়ের কথায় তীক্ষ্ণ সন্দেহ ছিল। আকিব বুঝতে পারলো আর লুকানো সম্ভব নয়। তার দ্বিধা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল। সে আজই সব বলে দিবে। হৃদয়, তুমি ঠিক বলেছ। আমি তোমাকে একটা কথা বলিনি। আসলে আমার জীবনে গত কয়েক মাসে অনেক কিছু ঘটে গেছে। বলো আঁকি, আমি শুনতে চাই। আমার বাবার অসুস্থতার পর আমার বাবা মা চাননি যে আমি একা থাকি, আর আমার বাবা মনে করেছিলেন আমি তোমাকে ছাড়া বিয়ে করতে পারবো না, তাই তারা আমার বিয়ে ঠিক করে। বিয়ে? তুমি কি বলছো আঁকি? কার সাথে? তুমি কিভাবে আমার সাথে কথা বলার পরেও বিয়ে করতে পারো? তুমি আমাকে ভালোবাসতে না? আমি ভালোবাসি হৃদয়, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি, কিন্তু পরিস্থিতির চাপে আমি কিছু বলতে পারিনি। আর যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমাদের কলেজেরই ছাত্র, নীল। আখির কথা শুনে হৃদয়ের শরীর থমকে গেল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার চোখগুলো বিশ্বাস অবিশ্বাস আর যন্ত্রণায় ভরা। নীল তোমার ছাত্র? আমার কলেজ ছাত্র? তুমি আমার সাথে মজা করছো আঁকি? এটা কি করে সম্ভব? এই ছেলেটা যে সেদিন ক্লাস থেকে হঠাৎ বেরিয়ে গেল। আমরা কেউই এই বিয়ে করতে চাইনি। আমাদের চুক্তি ছিল তোমার ফিরে আসা পর্যন্ত আমরা লোক দেখানোর সম্পর্ক বজায় রাখবো, আমার বাবা যেন মানসিক শান্তি পান। নীলও প্রথমে প্রতিশোধ নিতে চেয়েছিল। প্রতিশোধ? আর তুমি তার ফাঁদে পা দিলে? তোমার সমস্ত ভালোবাসা কি এতটাই ঠুমকো ছিল আঁকি? তুমি আমাকে একবার জানাতে পারতে। তুমি কি মনে করো আমি তোমাকে বোঝাতে পারতাম না? হৃদয় হতাশায় নিজের কপাল চেপে ধরে। তার কণ্ঠে ছিল চরম হতাশা। তোমার নীরবতা তোমার ভুল ছিল আঁকি, কিন্তু তুমি কি এখনো সেই লোক দেখানো সম্পর্ক নিয়ে আছো? কেন আমাকে ছেড়ে চলে আসছো না? তোমার শ্বশুর বাড়ির লোক জানুক যে তুমিও আমাকে ভালোবাসো। হৃদয়, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি চলে আসতে পারছি না, কারণ কারণ আমি বুঝতে পারছি না যে আমার অনুভূতি বদলে গেছে। অনুভূতি বদলে গেছে মানে কি? নীল প্রথমে আমাকে কষ্ট দিতে চেয়েছিল, কিন্তু যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন সে আমার খুব যত্ন নেয়। তার পরিবারের ভালোবাসা, তার মায়ের স্নেহ, নীলের ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করা, আমার কফির জন্য অপেক্ষা করা, এসব আমাকে দিনের পর দিন মুগ্ধ করেছে। আমি তাকে ঘৃণা করতে চেয়েছি, কিন্তু তার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। মায়া? তুমি কি বলতে চাইছো যে আমার প্রতি তোমার ভালোবাসা শেষ হয়ে গেছে? তুমি কি এখন তোমার ছাত্রকে ভালোবাসো? আমি জানি না হৃদয়, আমি জানি না। আমি এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু নীলের প্রতি আমার যে টান তৈরি হয়েছে সেটাকে আমি অস্বীকার করতে পারছি না। সে যখন আমাকে উপেক্ষা করে দূরে চলে যায় তখন আমার মনে হয় আমি যেন সবকিছু হারিয়ে ফেলেছি। নীল যখন অন্য একটা মেয়ের সাথে হাসে তখন আমার ভেতরে তীব্র ঈর্ষা হয়। হৃদয়, তুমি চলে যাওয়ার পর নীলের যত্ন আমার জীবনে যে শূন্যতা পূরণ করেছে সেটাই এখন আমার ভালোবাসা হয়ে দাঁড়িয়েছে। হৃদয়ের চোখে জল এসে যায়। সে টেবিলের উপর ভর দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তুমি আমাকে প্রতারিত করেছো আঁকি। তুমি হয়তো আমাকে বিয়ে করোনি, কিন্তু তুমি আমার বিশ্বাসের সাথে প্রতারণা করেছো। তুমি তোমার মাকে ভালোবাসো বলছো। তুমি কি ভেবেছো আমি এই পরাজয় মেনে নিব? আমি তোমাকে এত সহজে নীলের কাছে ছেড়ে দিব না। হৃদয়ের কথাগুলো যেন আখির ভেতরে নতুন এক ঝড় তুলল। তার সামনে এখন দুইটা ভালোবাসা, আর দুই পুরুষের মাঝে জীবনের কঠিনতম পথ বেছে নেওয়ার পালা। হৃদয়ের কাছে নিজের অনুভূতির সত্য প্রকাশ করার পর আখির মনে যেন বিশাল এক পাথর নেমে গেল। তার আর কোনো দ্বিধা রইল না। হৃদয়ের উপস্থিতি এখন আর তার মনে আনন্দ দেয় না, বরং নীলের অনুপস্থিতিটাই তার কাছে অসহনীয়। সে বুঝতে পারল তার মায়া এখন ভালোবাসায় পরিণত হয়েছে। সে তার ছাত্রকে, তার স্বামী নীলকে তীব্রভাবে ভালোবাসে। হৃদয় চোখে ছিল অবিশ্বাস আর যন্ত্রণা। আখির স্বীকারোক্তি তার সবকিছুই ওলটপালট করে দিয়েছিল। তুমি আমাকে এমন শাস্তি দিতে পারো না কি? আমাদের এত বছরের ভালোবাসা, এত দিনের স্বপ্ন, তুমি বলছো কদিনের অভিনয়, কদিনের যত্নে তোমার অনুভূতি বদলে গেল? আমি এটা মানব না। আমাকে ক্ষমা করো হৃদয়, কিন্তু ভালোবাসা তো জোর করে হয় না। আমি তোমাকে সবসময় আমার নিরাপদ আশ্রয় ভেবেছি, কিন্তু নীল আমার শূন্যতাকে পূরণ করেছে। সে আমার অজান্তে আমার জীবনের অংশ হয়ে গেছে। তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার কষ্টটা বোঝো। আমি আর এই অভিনয় করতে পারছি না। আখির চোখে ছিল এক গভীর আকুতি, যা হৃদয়কে স্তব্ধ করে দিল।
সে দেখলো তার প্রিয়তমা এখন সত্যি অন্য একজনের প্রেমে মগ্ন। তার সব অভিমান, সব প্রতিরোধ ভেঙে গেল। ঠিক আছে আখি, আমি তোমার কষ্ট দেখতে চাই না। তোমার সুখই আমার কাছে সব। যদি তোমার সুখ নীলের সাথে থাকে তবে সেটাই হোক। আমি এই শহর ছেড়ে চলে যাব। আশা করি তুমি সুখী হবে। আর নীল, তাকে তুমি সব বলে দিও। হৃদয়ের উদারতা আখিকে আরো বেশি ব্যথিত করলো। সে হৃদয়কে জড়িয়ে ধরে ক্ষমা চাইল। হৃদয় নীরবে তাকে ছেড়ে দিল। হৃদয় চলে যাওয়ার পর আখি এক মুহূর্ত দেরি করলো না। তার মনে এখন কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই। তার লক্ষ্য শুধু একজন, নীল। আখি কলেজ থেকে বেরিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটে। বাড়িতে গিয়ে সে দেখে নীল তার ঘরে বসে ল্যাপটপে কাজ করছে। সে এখনো আখিকে উপেক্ষা করে চলেছে। নীল, ম্যাম, আপনার তো এখনো কলেজ শেষ হয়নি। আপনি কি করছেন এখানে? আপনার এখন হৃদয় স্যারের সাথে থাকার কথা। আমার সব কাজ শেষ, আর আমার শুধু এখন তোমার কাছে থাকার কথা। কি বলতে চাইছেন আপনি? নতুন করে আবার কোনো অভিনয় শুরু করতে চান? প্লিজ ম্যাম, আমার আর সহ্য হচ্ছে না। আপনি যা চেয়েছিলেন তাই হতে চলেছে। আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি আপনার জীবনে এগিয়ে যান। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমায় ভালোবাসি নীল। আখের এই অকপট স্বীকারোক্তি নীলকে পুরোপুরি স্তব্ধ করে দিল। সে তার চোখ থেকে অবিশ্বাস আর বিস্ময় দূর করতে পারছিল না। কি বললেন আপনি? আপনি আমাকে ভালোবাসেন? এটা কি নতুন কোনো প্রতিশোধ? আখি, আপনি কি আমার কষ্ট আরও বাড়াতে চান? আপনার তো হৃদয় আছে। আমি জানি আমার হৃদয় ছিল, কিন্তু তোমার যত্ন, তোমার উপেক্ষা, তোমার চোখের জল সব কিছু আমার হৃদয়ের ভাষা বদলে দিয়েছে নীল। আমার হৃদয়ের কাছে বিয়ের সত্যটা স্বীকার করেছি, আর আজ আমি তার কাছে, তোমার কাছে ফিরে এসেছি। আর আজ আমি তার কাছ থেকে তোমার কাছে ফিরে এসেছি। হৃদয় মেনে নিয়েছে, সে চলে যাচ্ছে। আপনি আপনি সত্যি বলছেন? আমি তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবো না। আমার জীবনের সব থেকে বড় সত্য হলো আমি তোমাকে তীব্রভাবে ভালোবাসি নীল। তোমার অনুপস্থিতি আমার কাছে হৃদয়ের উপস্থিতির চেয়েও বেশি বেদনাদায়ক। তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে নাও, তোমার ছাত্রী হিসেবে নয়। আখির চোখে ছিল সত্যের দীপ্তি আর আবেগের বন্যা। নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। এতদিন ধরে বুকের মধ্যে চেপে রাখা সব কষ্ট, সব ভালোবাসা যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আখির দিকে দ্রুত এগিয়ে গেল এবং তাকে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফেলে। আখি, আমি স্বপ্নেও ভাবিনি যে আপনি কোনোদিন আমাকে এভাবে বলবেন। আমি তো ভেবেছিলাম আমার জীবনটা শেষ হয়ে গেল। আমিও আপনাকে পাগলের মতো ভালোবাসি আখি, ভালোবাসি। নীল আখিকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে। এতদিন ধরে তাদের মাঝে থাকা সমস্ত দূরত্ব, সমস্ত অভিনয় যেন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। তাদের সেই লোক দেখানো সম্পর্কটা সেদিন সত্যের আলো দেখল। কিছুক্ষণ পর যখন তারা নিজেদের সামলে নেয়, তখন তারা দুজনেই হাসে। কিন্তু এখন কি হবে? তোমার বন্ধু জিসান, সে তো ভাবছে তুমি রাধিকার সাথে ডেট করছো। আর আমার বাবা মা, তারা তো হৃদয়ের কথা জানেন। জিসানকে আমি সব বুঝিয়ে বলবো। ও আমাকে ভালোবাসে, ও খুশি হবে। আর বাবা মা, তারা তো সবসময় চেয়েছেন আমরা সুখী হই। আর এখন তো আমরা সত্যি সত্যি সুখী। নীল আখির হাত ধরে বলে, এখন থেকে আপনি আমার শুধু টিচার নন, আপনি আমার জীবন। আমরা কলেজের টিচার স্টুডেন্ট থাকবো, কিন্তু ঘরে আপনি আমার মিষ্টি ম্যাম, আমার স্ত্রী। উপসংহারে শুধু এতটুকুই বলবো যে কিছু সম্পর্ক শুরু হয় পরিস্থিতির চাপে, কিন্তু পরিণতি পায় ভালোবাসার জাদুতে। আখি তার বাবার মান রাখতে গিয়ে যে সম্পর্ক শুরু করেছিল, আহা, যাই সেই হোক, সম্পর্ক তোমাদের তার দেখে জীবনের তো মনে সবচেয়ে বড় হচ্ছে সত্য তোমরা আর আগের হয়েই মতো ফিরে নেই। এলো। তোমরা কলেজের দুজনেই ম্যাম সুখী আর তার থাকো, ছাত্র এটাই আমরা স্বামী স্ত্রী চাই। হিসেবে এক হলো। তাদের লোক দেখানো সংসার পরিণত হলো ভালোবাসার নতুন এক গল্পে।